হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের আমরা মোট দুটো পার্টে এই ভিডিও সিরিজটা করব, যেখানে আমরা পার্ট ওয়ানে ডিসকাস করব পরিবেশের জন্য ভাবনার প্রথম অধ্যায়, যেখানে আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করব, গ্রিন হাউস এফেক্ট নিয়ে আলোচনা করব এবং তার ফলত যে বিশ্ব উষ্ণায়ন ঘটে তার ফলাফল কি হয়, সেটা কি, সেই সকল সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটা যদি তোমরা কমপ্লিটলি করতে পারো, তাহলে মাধ্যমিক 2026-এ আসা প্রত্যেকটা কোশ্চেনই এই চ্যাপ্টার থেকে করতে পারবে। এর যে সেকেন্ড পার্ট থাকবে সেটাকেও এর সাথে কন্টিনিউ করতে হবে, যাতে করে এই চ্যাপ্টার থেকে আসা সমস্ত কোশ্চেন আমরা খুব সহজেই নামাতে পারি। তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ক্লাস শুরু করা যাক। তো সবার প্রথমেই আমরা দেখব যে আমাদের পরিবেশের জন্য ভাবনা। তো পরিবেশ জিনিসটা কি? আমাদের আশেপাশে যাই আছে, সে প্রাণী হোক, আমাদের উদ্ভিদ হোক, অথবা কোনো জড় পদার্থ হোক, তাদের সবাইকে নিয়েই কি আমাদের পরিবেশ তৈরি। তাহলে যে কোনো প্রাণী বা উদ্ভিদ ও তার জীবনচক্রে যে কোনো সময়ে যে সকল জীব ও জড় উপাদানগুলি দ্বারা প্রভাবিত হয়, তাদের সমষ্টিই হলো কি আমাদের পরিবেশ। যেমন আমাদের পরিবেশের উপাদান তাহলে কারা কারা হবে? কিছু হবে আমাদের সজীব উপাদান, কিছু হবে আমাদের জড় উপাদান। সজীব মানে কি? যাদের প্রাণ রয়েছে, যেরকম আমাদের আশেপাশে গাছপালা, কীটপতঙ্গ, পশু-পাখি, মানুষ ইত্যাদি প্রত্যেকের। এবং জড় পদার্থ মানে কি? যেরকম যাদের কোনো প্রাণ নেই, যেরকম জল, বায়ু, মাটি, আলো, এদের কি কোনো প্রাণ আছে? না। প্রাণ আছে কি নেই আমি কি করে বুঝবো? তাদের সংবেদনশীলতা দেখে, যে তারা সাড়া দিতে পারছে কিনা। ঠিক আছে? আমি যদি বলি যে মাটি কি আমাকে সাড়া দিতে পারে? না। আলো কি সাড়া দিতে পারে? না। কিন্তু একটা গাছ কি সাড়া দিতে পারে? হ্যাঁ। যখন একটা অন্ধকার ঘরের মধ্যে সূর্যের আলো কোনো একদিক দিয়ে পড়বে, তখন গাছটা ঠিক সেই দিকে ঝুঁকে পড়বে। তাহলে গাছটা কি সেই দিকে সাড়া প্রদান করলো। কিসের ওপর ডিপেন্ড করে? যে আলোক উদ্দীপক কোন দিক থেকে আসছে। তাহলে যাদের মধ্যে এই সাড়া প্রদান ক্ষমতা থাকবে, তাদেরকে আমরা বলবো যে তাদের মধ্যে সংবেদনশীলতা আছে, অর্থাৎ তাদের মধ্যে প্রাণ রয়েছে। বোঝা গেল? আচ্ছা। তাহলে এবার আমাদের জিনিসটা চলে আসবে যে বায়ুমণ্ডলের গঠন কি। তা বায়ুমণ্ডলের গঠন পড়তে গেলে সবার প্রথমে কি বুঝতে হবে? বায়ুমণ্ডল জিনিসটা কি? তাহলে বায়ুমণ্ডল কি? যে আমাদের যে পৃথিবী, আমাদের সেই পৃথিবীর চারিপাশে আমাদের বিভিন্ন গ্যাসীয় যে পদার্থগুলো তারা ঘিরে ধরে রেখেছে। এই ঘিরে ধরে রেখেছে তারা চারিপাশে কেন? কারণ পৃথিবীর রয়েছে মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষজ বল। এই অভিকর্ষজ বলের জন্য পৃথিবীতে থাকা যত গ্যাসীয় পদার্থগুলো আছে, সেগুলো বাইরে ছড়িয়ে ছিটিয়ে না গিয়ে পৃথিবীকে বেষ্টন করে একটা আবরণ মতো তৈরি করে ফেলে। যে আবরণটাকে আমরা বলি বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। এটা কোথা থেকে শুরু হয়? আমরা যদি ভূপৃষ্ঠকে ধরি যে 0 কিলোমিটার, তাহলে তার থেকে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত আমরা এটাকে ধরি। আচ্ছা, এখানে কি ভারত পাকিস্তানের বর্ডারের মতো ফেন্সিং করা রয়েছে যে এখান থেকে এই জায়গাটায় এরকম বর্ডার হবে, ওখান থেকে এই জায়গাটায় এতটা বর্ডার হবে, এক্স্যাক্টলি 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটারেই হবে? না। তাহলে বিভিন্ন ডেটা একটু না একটু হলেও ডিফারেন্সিয়েট করবে বিভিন্ন বইতে, বিভিন্ন টিচারদের কাছে। তাই সেটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট থাকবে না যে এক্স্যাক্টলি 1600 কিলোমিটার বলা আছে বলে 1600 কিলোমিটার, কোথাও হয়তো 1800 কিলোমিটার বলে দিচ্ছে। তো এগুলো নিয়ে একটু ফ্লেক্সিবল থাকতে হবে, কারণ আমাদের এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট বাউন্ডারিজ নেই। ঠিক আছে? তাহলে বায়ুমণ্ডলের সংজ্ঞা যদি আমাকে জিজ্ঞাসা করে যে বায়ুমণ্ডল জিনিসটা কি? তাহলে আমরা কি বলবো? ভূপৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার উচ্চতা অবধি বলয়াকারে বিস্তৃত অদৃশ্য যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে, তাকেই আমরা বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলি। ঠিক আছে? আচ্ছা, এবার এই বায়ুমণ্ডলের মূল উপাদান তাহলে কে কে? বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে আমাদের নাইট্রোজেন, প্রায় 78%। তারপর থাকে আমাদের অক্সিজেন, আমাদের আর্গন, কার্বন ডাই অক্সাইড, ওজোন, তারপর হাইড্রোজেন, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি সকল। তাহলে বায়ুমণ্ডলটা তৈরি হয়েছে কাদের নিয়ে? বিভিন্ন গ্যাসীয় পদার্থ, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি নিয়ে। ঠিক আছে? তাহলে এই যে বায়ুমণ্ডলের যে এত গ্যাসীয় পদার্থ, তাদের মোট ভরটা কত? 1 কেজি? 2 কেজি? না, প্রায় 5.5 গুণ 10⁵ টন। তার মানে আমাদের মাথার উপরেও তো বায়ুমণ্ডলটা রয়েছে। তাহলে আমাদের মাথার উপর প্রেশার পড়ছে না কেন? আমার মাথায় যদি এখন 10টা বই চাপিয়ে দেওয়া হয়, তাহলেই তো আমার মাথার উপর কত প্রেশার পড়বে। কিন্তু বায়ুমণ্ডল আমি বলছি 5.5 10⁻15 টন, মানে কতটা ওজন। এত ওজনের ভরটা আমি তাহলে ফিল করছি না কেন? আমার মাথার উপর কেন প্রেশার পড়ছে না? আমার শরীরের উপর তাহলে কেন প্রেশার পড়ছে না? তার কারণ আমাদের শরীরের উপর বায়ুমণ্ডল যতটা প্রেশার দিচ্ছে, আমাদের শরীরও ঠিক তার বিপরীতে ততটাই প্রেশার দিতে শিখে গেছে। তাই বাইরের প্রেশার আর আমাদের শরীরের ভিতর থেকে দেওয়া প্রেশার দুটো একে অপরকে ক্যান্সেল আউট করে একটা ব্যালেন্স তৈরি করে, যে ব্যালেন্সটার জন্য আমরা বাহ্যিক প্রেশারটাকে ফিল করতে পারি না। এটাই যদি কেউ মহাকাশে যায়, মহাকাশে সেই পরিমাণ প্রেশার নেই, সে যখন ফিরে আসে পৃথিবীতে, তখন সে এই প্রেশারটা নিতে পারে না। তাই তাদের হাড়গোড় ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই তাদেরকে যখন মহাকাশ থেকে ফেরত আনা হয় পৃথিবীতে, তখন তাদেরকে অনেক আইসোলেটেড এরিয়াতে রাখা হয়। বোঝা গেল?
আচ্ছা, তাহলে এই বায়ুমণ্ডলের কাজ কি? কেন পৃথিবীকে এরকম ভাবে ঘিরে থাকার দরকার? যদি না ঘিরে থাকতো তাহলে কি হতো? তাহলে পৃথিবীকে এই যে বায়ুমণ্ডল ঘিরে রেখেছে তার জন্য সে কি করে? পৃথিবীকে তার উষ্ণতা নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে বায়ুমণ্ডল পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ করে। বায়ুমণ্ডল মহাশূন্য বা সূর্য থেকে আগত বিভিন্ন যে ক্ষতিকারক ইউভি রশ্মিগুলো আছে বা অন্যান্য মহাজাগতিক রশ্মিগুলো আছে সেগুলো থেকে সম্পূর্ণ জীবকুলকে রক্ষা করে। তাহলে এটা গেল বায়ুমণ্ডলের কাজ। এবার যদি আমি বলি যে এই বায়ুমণ্ডলের আমি শ্রেণীবিভাগ করতে চাই, তাহলে শ্রেণীবিভাগ করার জন্য না আমরা কিছু ভিত্তি স্থাপন করব, যে আমি কি ভিত্তিতে ভাগ করছি। যেমন আমি যদি একটা স্কুলে যাই আর সেই স্টুডেন্টদেরকে ভাগ করতে চাই, তাহলে আমাকে বলতে হবে তো যে আমি কি ভিত্তিতে ভাগ করছি। যেমন আমি বলতে পারি যে আমি জেন্ডারের ভিত্তিতে ভাগ করব, তাহলে আমি বলতে পারি যে এই স্কুলের সমস্ত ছেলেরা একদিকে চলে যাক, সমস্ত মেয়েরা একদিকে চলে যাক। আবার আমি বলতে পারি যে আমি এই ভিত্তিতে ভাগ করব যে কারা কারা 100-তে 50-এর বেশি পেয়েছে তারা একদিকে চলে যাক, কারা কারা 50-এর কম পেয়েছে তারা একদিকে চলে যাক। তার মানে বিভিন্ন ভিত্তির আহ, ওপর নির্ভর করে আমাদের ক্লাসিফিকেশনটা বা শ্রেণীবিভাগটা আলাদা আলাদা হয়। তাহলে আমরা প্রথম যে ভিত্তিটার উপর নজর দিচ্ছি সেটা কি? আমাদের বিভিন্ন উষ্ণতা, চাপ, উচ্চতা, এই সকল যে প্যারামিটার গুলো আছে, এই প্যারামিটার গুলোর উপর বায়ুমণ্ডলকে ভাগে ভাগ করা যায়। তো এই প্যারামিটার গুলোর উপর বায়ুমণ্ডলকে প্রধান 5টা ভাগে ভাগ করা যায়। আমি জানি যে 6টা ভাগেও ভাগ করা যায়, কিন্তু 6টা ভাগ আমাদের পড়ার দরকার নেই, আমরা 5টা ভাগ পড়লেই আমাদের হবে। তো আমাদের প্রথম ভাগ কি? আমাদের প্রথম ভাগ হচ্ছে ক্ষুব্ধমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার, দ্বিতীয় ভাগ হচ্ছে শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয় ভাগ আমাদের মেসোস্ফিয়ার, তারপর আসছে আমাদের থার্মোস্ফিয়ার, তারপর আসছে আমাদের এক্সোস্ফিয়ার। তো জিনিসটা কি আদতে? জিনিসটা আদতে এরকম যে আমি যদি পৃথিবীটাকে কল্পনা করি, তো পৃথিবীর এটা হচ্ছে ভূপৃষ্ঠ, পৃথিবীর এটা হচ্ছে ভূপৃষ্ঠ, তাহলে প্রত্যেকটা প্রান্ত কি আমাদের ভূপৃষ্ঠ। তাহলে আমি যদি এই জায়গাটাকে ভূপৃষ্ঠ হিসেবে কল্পনা করি এবং ভূপৃষ্ঠকে যদি আমি 0 কিলোমিটার মার্ক করি, তাহলে এই 0 কিলোমিটারের ওপর থেকে এর ওপরে বিভিন্ন রকমের বায়ুমণ্ডল রয়েছে, সেই বায়ুমণ্ডলটাকে আমি বিভিন্ন উচ্চতার ভিত্তিতে ভাগ করব। আমি বলবো যে এই 0 কিলোমিটার থেকে 12 কিলোমিটার অবধি যে বায়ুমণ্ডল রয়েছে তার নামটা আমরা দিচ্ছি ট্রোপোস্ফিয়ার। তারপর 12 কিলোমিটার থেকে 45 কিলোমিটার অবধি যে ভাগটা রয়েছে এই অংশটুকুকে আমরা বলছি স্ট্র্যাটোস্ফিয়ার। আমি কিন্তু শুধু এই 12 থেকে 45 অবধি অংশটাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলছি, আবার 0 থেকে 12 অবধি আমি ট্রোপোস্ফিয়ার বলছি। আবার 45 থেকে আমি যদি 85 অবধি উঠে যাই, তাহলে এই 45 থেকে 85 নম্বর যে এই যে স্তরটা, সেই স্তরটাকে আমরা তাহলে বলবো মেসোস্ফিয়ার। ঠিক আছে? আবার এই 85 থেকে যদি আমি 500 কিলোমিটার অবধি দেখতে চাই, এই যে 500 কিলোমিটার নেওয়া হচ্ছে সেটা কিন্তু এই 0 থেকে 500 কিলোমিটার নেওয়া হচ্ছে, কিন্তু আমি স্তর কোনটুকুকে বলবো 85 থেকে 500। তাহলে 85 থেকে 500 কিলোমিটার অবধি যে স্তরটা আছে তার নাম আমরা বলি থার্মোস্ফিয়ার। এবং 500 কিলোমিটার থেকে যে রেস্ট অংশ, যেটাকে আমরা প্রায় 1000 কিলোমিটার কনসিডার করছি, সেই অংশটাকে আমরা বলবো আমাদের এক্সোস্ফিয়ার। বোঝা গেল? তাহলে এই যে ভাগগুলো আমরা করলাম, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি এই অংশটাকে 0 কিলোমিটার ধরি, তাহলে তারপর থেকে 12 কিলোমিটার অব্দি অংশকে আমরা ধরবো ট্রোপোস্ফিয়ার। তারপর আরো উপরের দিকের যে অংশ সেটা 45 কিলোমিটার অব্দি আমরা ধরবো স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর আমরা যখন 85 কিলোমিটার অব্দি অংশ ধরবো, তাহলে 45 থেকে 85 কিলোমিটার অব্দি অংশ হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার। এবং তারপরে যখন আমরা 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার অব্দি অংশকে দেখবো, তখন সেটা আসবে আমাদের থার্মোস্ফিয়ার। 500 থেকে প্রায় 1000 কিলোমিটার অব্দি আমি যখন কনসিডার করব, তখন সেটাকে আমরা এক্সোস্ফিয়ার হিসেবে গণ্য করব। এরপরেও আমাদের মহাকাশ অসীম, তো তার কোনো শেষ নেই। এরপরেও আমরা আমাদের ম্যাগনেটোস্ফিয়ার ধরতে পারি, বা এই মানটাই আরো বেশি কম লেখা থাকতে পারে, কম লেখা থাকবে না, বেশি লেখা থাকতে পারে। ঠিক আছে? তো আমরা এই জিনিসটাকে এবার পড়বো। আচ্ছা, এখানে কোথায় কোন গ্যাস পাওয়া যায় সেটা এক জায়গায় ছক করে দেওয়া আছে, আমরা পরে এটাকে পড়ে নিতে পারি। কেউ যদি মনে করে যে এটা মুখস্থ করতে চায় তাহলে সেটা স্ক্রিনশট করে নিতে পারে। ঠিক আছে? ভূপৃষ্ঠ বলতেই কি আমরা 0 কিলোমিটার ধরতে পারি। বোঝা গেল? তাহলে এগুলো কি এদের রেঞ্জ, উচ্চতার রেঞ্জ। আচ্ছা, এবার আমরা এক এক করে প্রত্যেকটা স্তর সম্পর্কে পড়বো। প্রথম স্তর কি ছিল আমাদের? প্রথম স্তর ছিল আমাদের ট্রোপোস্ফিয়ার। তো এই যে ট্রোপোস্ফিয়ার নামটাকে যদি আমি ভাঙি, তাহলে ট্রোপোস্ফিয়ার, ট্রোপো মানে হচ্ছে অশান্ত বা মিশ্রিত। ঠিক আছে? আর স্ফিয়ার মানে কি? স্ফিয়ার মানে হচ্ছে আমাদের অংশ বা অঞ্চল। তাহলে অশান্ত অঞ্চল, আমাদের যে বায়ুমণ্ডল সেই বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, মানে এখানেই তো আমরা থাকি। তাহলে আমাদের এই ভূপৃষ্ঠ, যেটাকে আমরা 0 কিলোমিটার ধরতে পারি, সেখান থেকে 12 কিলোমিটার অব্দি যে অংশটা আছে, এই অংশের মধ্যেই তো আমাদের মেঘ রয়েছে, সেই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, এখানেই আমাদের ঝড় হচ্ছে, এখানেই আমাদের বজ্রপাত হচ্ছে। তার মানে এই অঞ্চলটা কি আমাদের শান্ত রয়েছে নাকি অশান্ত রয়েছে? অশান্ত রয়েছে। এখানেই আমাদের জলবায়ু পরিবর্তন হবে, এখানেই আমাদের আবহাওয়া পরিবর্তন হবে। তাহলে এই যে অংশটা, যে অংশটার মধ্যে সত্যি বলতে আমরা বসবাস করছি, তাহলে সেই অংশটা কি? ট্রোপোস্ফিয়ার অংশ। তাই ট্রোপোস্ফিয়ার অংশকে আমরা কি বলবো? যে এটা ক্ষুব্ধ মণ্ডল, অশান্ত মণ্ডল।
ঠিক আছে, তাই তার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তাহলে এটি ভূপৃষ্ঠ সংলগ্ন সর্বনিম্ন স্তর, আমরা বুঝতেই পারলাম কেন, এবং 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। সমগ্র বায়ুমণ্ডলের আয়তনের ভরের প্রায় 75% এই অঞ্চলে থাকে। তার মানেটা কি, বলা হচ্ছে যে এতগুলো স্তর আছে আমি মানছি, কিন্তু প্রত্যেকটা স্তরের যে মোট আয়তন, সেই মোট আয়তনের 75% ভরই আমাদের শুধুমাত্র ট্রোপোস্ফিয়ারের মধ্যে রয়েছে। তাহলে যদি কখনো সম্পূর্ণ ভর ট্রোপোস্ফিয়ারের মধ্যেই থাকে, অথচ এর বিস্তারটা মাত্র 12 কিলোমিটার, 0 থেকে 12 কিলোমিটার, তার মানে বিস্তার হচ্ছে 12 কিলোমিটার, তাহলে আমি একটা জিনিস বলতে পারি, যে ফর্মুলাটা আমি এখন একটু বোঝানোর চেষ্টা করব যাতে আমরা এই জিনিসটাকে কনসেপচুয়ালি বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের ঘনত্বর ফর্মুলা। তো ঘনত্বর ফর্মুলা কি? ঘনত্বর ফর্মুলা হচ্ছে ভর ভাগ আয়তন। এবার আমরা সবসময়ই জানি যে কোনো একটা রাশিমালার যদি ভাগের অংশ বেশি হয়ে যায় তাহলে উত্তরটা কম আসে। যেরকম আমি যদি 100-কে 2 দিয়ে ভাগ করি তাহলে উত্তরটা আসে 50, কিন্তু আমি যদি ভাগের অংশটাকে 2 এর জায়গায় 20 করে দিই, মানে বাড়িয়ে দিই, তাহলে উত্তরটা অটোমেটিকলি আমার ছোট হয়ে যাবে। আগে 50 ছিল, এখন উত্তরটা 5 আসবে। তার মানে যদি ভাগের অংশ আমার বেড়ে যায় তাহলে কি আমার উত্তরটা সবসময় কম হয়ে যায়। তার মানে আমার যদি আয়তন বাড়ে, আয়তন মানে কি, কতটা জায়গা দখল করছে, সেটা যদি আমাদের বাড়ে তাহলে আমার ঘনত্ব কমে যাবে। কিন্তু আয়তন যদি আমাদের কম থাকে তাহলে ঘনত্ব কি আমাদের বেশি হয়ে যাবে সেক্ষেত্রে। বোঝা গেল? এবার আমি বলছি যে আমি বাকিদের রেঞ্জও দেখছি, কিন্তু আমাদের ট্রোপোস্ফিয়ারের রেঞ্জ কিন্তু খুবই কম, 0 থেকে মাত্র 12 কিলোমিটার। তাহলে মাত্র 12 কিলোমিটার, তাহলে এক তো ওর আয়তনটাও বেশি না, তাহলে আয়তন যেহেতু কম তাহলে এমনি ওর ঘনত্বটা বেশি হওয়ার কথা। তার উপর আমি এবার বলছি যে আমার ভর, ম্যাক্সিমাম ভর প্রায় 75% ভর, মানে হাফেরও বেশি ভর আমাদের কি রয়েছে ট্রোপোস্ফিয়ারে। তাহলে ভর তো এবার এখানে গুণের সম্পর্কে রয়েছে, তাহলে ভর যদি বেশি হয় আমার তো ঘনত্বও বেশি হবে। বোঝা গেল? আমাদের সবসময় যে অংশটা গুণে আছে সেই অংশটার সাথে এখানকার যে রাশিমালা তার কি সমানুপাতিক সম্পর্ক থাকে। তার মানে ভর যদি বাড়ে তার মানে ঘনত্ব বাড়বে। তার মানে আমি স্পষ্টই বলতে পারছি যে যেহেতু আমার সমগ্র বায়ুমণ্ডলের আয়তনের প্রায় 75% এই অঞ্চলেই থাকে, এই অঞ্চল বলতে ট্রোপোস্ফিয়ার, তাই অথচ এর বিস্তারটা খুবই কম, মানে আয়তনটা কম, জায়গা দখল কম, তাই এটি বায়ুমণ্ডলের সব থেকে ঘন স্তর, তাই একে ঘনমণ্ডলও বলা যায়, তাই একে ঘনমণ্ডল বলেও অভিহিত করা হয়। একই কারণে, মানে এই একটাই কারণে বায়ুর ঘনত্ব এবং চাপ এই স্তরেই সর্বোচ্চ পাওয়া যায়। তাহলে আমাকে যদি প্রশ্ন করে যে ট্রোপোস্ফিয়ার স্তরের ঘনত্ব কেন সর্বাধিক, আমি বলতে পারবো একই উত্তর দিয়ে। আমি বলতে পারি যে কেন এটার চাপ সর্বাধিক, তাহলে একই কারণ, যেহেতু ভর বেশি আছে তাই জন্য চাপ বেশি আছে। তাহলে যদি আমাকে এখান থেকে যেভাবেই প্রশ্ন দিক না কেন, আমাকে কিন্তু এই একটা উত্তরই গুছিয়ে লিখতে হবে। বোঝা গেল? এটাই সেই অঞ্চল যেখানে আমরা বসবাস করি, ট্রোপোস্ফিয়ার। তাহলে এবার দেখে নেওয়া যাক ট্রোপোস্ফিয়ারের কিছু বৈশিষ্ট্য। তাহলে ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি বলতে পারি, আমরা আশেপাশে যা দেখি সেটাই বলবো। তাহলে কি বলবো, এই অঞ্চলের বায়ু সর্বদা গতিশীল, সর্বদা গতিশীল রয়েছে আমাদের এখানকার বায়ু। উচ্চতার পরিবর্তনে উষ্ণতার পরিবর্তন ঘটে ও প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হয়, আমরা দেখতেই পাচ্ছি যে প্রতিনিয়ত কোথাও গরম, কোথাও ঠান্ডা, কোথাও ঝড় হচ্ছে, কোথাও বৃষ্টিপাত হচ্ছে। তো আমাদের এখানকার প্রতিনিয়ত আবহাওয়া, জলবায়ু কিন্তু পরিবর্তন হয়েই চলেছে। এখানে বায়ুতে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি থাকে, ঝড়, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনা ঘটে। তাই জন্য ট্রোপোস্ফিয়ার কি আমাদের অশান্ত অবস্থায় থাকে, তাই একে কি বলা হয়, ক্ষুব্ধ মণ্ডল বা অশান্ত মণ্ডল। বোঝা গেল? এই অঞ্চল ভূপৃষ্ঠের উষ্ণতা ও জলচক্রকে নিয়ন্ত্রণ করে, স্বাভাবিক বিষয়। জীব ধারণের বিভিন্ন প্রয়োজনীয় উপাদান, কারণ এই অঞ্চলেই তো সমস্ত জীব বসবাস করছে। জীব মানে কি, যার প্রাণ রয়েছে, তাহলে সে ক প্রকার হতে পারে, এক তো হতে পারে সে প্রাণী, আর এক তো হতে পারে সে উদ্ভিদ। ঠিক আছে? তাহলে এই যে জীব, সেই তার যে প্রয়োজনীয় উপাদান যেরকম অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প ইত্যাদি কি এই স্তরে উপলব্ধ থাকবে। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা ও চাপ উভয়ই কমে। তার মানে আমি কি বলছি, যে এই স্তরে আমার যদি উচ্চতা বৃদ্ধি পায় তাহলে আমাদের যে চাপ, চাপ তো কমবে, এটা তো স্বাভাবিক বিষয়। আর উষ্ণতাও কি আমাদের কমবে। চাপ কেন কমবে, যত আমি ওপরের দিকে যাব ভর তো নিচের দিকে, গ্যাসগুলো তো নিচের দিকে বেশি ভারী অবস্থায় রয়েছে, মানে কারণ পরিমাণে বেশি রয়েছে। যত ওপরের দিকে যাব গ্যাসের পরিমাণ কমতে থাকবে, তাহলে গ্যাসের ভর কমতে থাকবে, আর ভর কমলে কি হবে, চাপ কমে যাবে। তাহলে যখনই উচ্চতা বৃদ্ধি পাবে চাপ সবসময় কমবে। উষ্ণতাটা বিভিন্ন স্তরে আলাদা আলাদা হয়, তাহলে উষ্ণতা কি আমাদের ট্রোপোস্ফিয়ারে কমবে। যেরকম আমরা যদি প্রত্যেক 1 কিলোমিটার করে পাহাড়ে উঠি বা ওপরের দিকে উঠি, তাহলে যত আমি 1 কিলোমিটার উঠবো 6.5 ডিগ্রি করে আমাদের কি তাপমাত্রা কমতে থাকবে। তার মানে আমি যদি এরকম ডেপিক্ট করতে চাই যে আমি একটা সমতল ভূমিতে ছিলাম, যে সমতল ভূমিতে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, আমি যদি এখান থেকে 1 কিলোমিটার উপরে উঠি তাহলে সেখানে কি হবে, 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে, তাহলে সেখানকার তাপমাত্রা কত হবে আমার, 23.5 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। এটা একটা আনুমানিক পরিমাণ। বোঝা গেল?
তাহলে আবার যদি আমি 1 কিলোমিটার উঠি, তাহলে সেখানকার তাপমাত্রা আবার আমি 6.5 কমিয়ে দেবো। তাহলে এরকম ভাবে কি আমাদের তাপমাত্রাটা হ্রাস পেতে থাকে যত আমরা উপরের দিকে উঠতে থাকবো। বোঝা গেল? তাহলে এরকম ভাবে কমতে কমতে ট্রোপোস্ফিয়ারের যে একদম সর্বনিম্ন স্তর, মানে সর্বোচ্চ স্তর, মানে যেখানটায় আমাদের 12 কিলোমিটার শেষ হতে চলেছে, সেই জায়গায় আমাদের কি হয়, সর্বনিম্ন উষ্ণতা প্রায় -56 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়। বোঝা গেল কতটা ঠান্ডা? 0 ডিগ্রি ক্রস করে -56 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তার মানে এই স্তরের গড় উষ্ণতার পরিসর, মানে রেঞ্জ, কত থেকে কত হতে পারে? 15 ডিগ্রি সেলসিয়াস থেকে -56 ডিগ্রি সেলসিয়াস অব্দি হতে পারে এখানকার তাপমাত্রা। বোঝা গেল? এই স্তরে প্রপেলার বিমান চালানো হয়। ঠিক আছে? ট্রোপোপজ। এবার এই ট্রোপোপজ জিনিসটা কি? ট্রোপোপজ। এবার আমি এই লাস্টের ওয়ার্ডটাই ফোকাস করবো, পজ। আচ্ছা, আমাদের ইউটিউবে কি পজ বাটন আছে? হ্যাঁ। পজ বাটন ক্লিক করলে কি হয়, কিছু একটা থেমে যায়। তাহলে এখানেও যখন ট্রোপোপজ বলছি, তার মানে কিছু একটা থেমে যাবে। কি থেমে যাবে? উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার পরিবর্তন। তার মানে প্রত্যেকটা স্তরের যে জায়গায় মিলবন্ধন ঘটছে, যেরকম ট্রোপোস্ফিয়ারের উপর স্ট্র্যাটোস্ফিয়ার আছে, তাহলে ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের একটা মিলবন্ধন রয়েছে। আবার ওপরে, তার উপরে কেউ রয়েছে, তার উপরে কেউ রয়েছে। প্রত্যেকটা হচ্ছে মিটিং পয়েন্ট, যে মিলবন্ধনের জায়গা, সেই মিলবন্ধনের জায়গায় একটা এরকম পজ লেগে যাবে। পজে কি হবে? পজে আমাদের উষ্ণতার পরিবর্তন হবে না আর। যত উষ্ণতা আছে ততটাই থাকবে, আর উষ্ণতার পরিবর্তন হবে না। তাহলে 12 কিলোমিটার উচ্চতার আশেপাশে, মানে ট্রোপোস্ফিয়ারের একদম মাথায়, ওই জায়গায় ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ স্থলে তাকে বলে সংযোগস্থল ঘটে, যেটাকে আমরা ট্রোপোপজ বলি। এখানে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, তার মানে উষ্ণতার যে পরিবর্তন তাতে পজ লেগে যায়, তাই জন্য আমরা কি বলছি, ট্রোপোপজ। উষ্ণতা মোটামুটি -56 ডিগ্রি সেলসিয়াসই থাকে। বোঝা গেল? এবার এই ট্রোপোপজকে আমরা স্তব্ধ স্তরও বলি। কেন? কারণ এটা ঘনমণ্ডল, ঘনমণ্ডলকে আমাদের ট্রোপোস্ফিয়ার, এবং শান্তমণ্ডল কি আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, তাদের মধ্যে কি বায়ু চলাচল রোধ করে। বুঝা গেল? আচ্ছা, আমি তাও একটা এখানে আরেকটা ডিপিক্ট করতে চাইবো যে আমাদের ট্রোপোপজটা আমরা কি করে পাচ্ছি। আমাদের এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠর পরে আমাদের কি আছে? ভূপৃষ্ঠর পরে আসছে আমাদের এখানে আমাদের ট্রোপোস্ফিয়ার। তার উপরে কি আসবে? আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। এবার এই যে আমাদের মিলবন্ধনের জায়গা, যেখানে ট্রোপোস্ফিয়ার 12 কিলোমিটারে এসে থামছে, তারপর থেকে স্ট্র্যাটোস্ফিয়ার তৈরি হচ্ছে, তাহলে এই জায়গাটায় আমাদের কি? এই জায়গাটায় হচ্ছে আমাদের ট্রোপোপজ। আমরা সবসময় নিচে যে থাকে তার নামে পজ বসিয়ে দিই, তাহলে কি ট্রোপোপজ। এর উপরে আবার যে থাকবে তার নাম কি হবে? স্ট্র্যাটোপজ। বুঝা গেল? তাহলে এরকম ভাবে প্রত্যেকটা পজ আসতে থাকবে। পজ স্টেটটা তাহলে কি? আমাদের যে বাউন্ডারি লাইনটা থাকবে, সেই বাউন্ডারি লাইনের আশেপাশের অঞ্চলে আসলে উষ্ণতার পরিবর্তন আর হবে না, সেই অঞ্চলটাকে আমরা বলবো পজ অঞ্চল, যেটা আমরা নিচের যে অঞ্চল তার নামে বলবো। তাহলে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে পজ অঞ্চলের নাম কি? ট্রোপোপজ। বুঝা গেল? আচ্ছা, এবার তাহলে আমাদের প্রথম স্তর হয়ে গেল, তাহলে আমরা এবার দ্বিতীয় স্তরে ফিরবো। তাহলে দ্বিতীয় স্তরটা কি আমাদের? স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এটি ট্রোপোস্ফিয়ারের উপরিভাগ থেকে ভূপৃষ্ঠের 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মানে 12 থেকে 45 কিলোমিটার অব্দি। আগেই একে দেখিয়েছিলাম যে আমাদের এটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয়ে থাকে, তাহলে তারপর আমাদের 12 কিলোমিটার অব্দি কে থাকে? 12 কিলোমিটার অব্দি থাকে আমাদের ট্রোপোস্ফিয়ার। তারপর আমাদের 45 কিলোমিটার অব্দি কে থাকে? আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। তার মানে 12 থেকে 45 অব্দি কি আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের অবস্থান। বোঝা গেল? তাহলে এই অঞ্চলে খুব কম পরিমাণ বায়ু থাকে। ধূলিকণা ও জলীয় বাষ্প প্রায় থাকে না, কারণ ধূলিকণা জলীয় কণা তো আমাদের থাকবে কোথায়? ট্রোপোস্ফিয়ারে। তাই এখানে ঝড় বৃষ্টি কিছু হচ্ছে না। তাই কি এটাকে আমরা শান্তমণ্ডল বলছি। আর ওকে ক্ষুব্ধমণ্ডল কেন বলতাম? কারণ ওখানে ঝড় বৃষ্টি সমস্ত কিছু হতো। জেট প্লেন গুলো এখান দিয়ে যাতায়াত করে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু, যে জেট প্লেন কোন স্তর থেকে যাতায়াত করে। জেট প্লেন যেহেতু অতি স্পিডে চলে, তাই বেশি স্পিডে চলার জন্য যাতে তার সামনে কোনো অবস্ট্যাকেল না আসে, কোনো বাধা না আসে, তাই কি আমরা শান্তমণ্ডল স্তরে বা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কি জেট প্লেন চালানো হয়। বোঝা গেল? এই স্তরে উচ্চতা বৃদ্ধিতে চাপ কমে কিন্তু উষ্ণতা বাড়ে। তার মানে এটা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এখানে যদি আমি উচ্চতা বৃদ্ধি করি, উচ্চতা বৃদ্ধি করলে চাপ তো সব সময়ই কমবে, কারণ যত আমি উপরের দিকে যাব আমার গ্যাসের পরিমাণ কমতে থাকবে, মানে ভর কমবে, ভর কমলে চাপ কমে যায়। কিন্তু উষ্ণতাটা আমাদের ডিফার করে, তাহলে উষ্ণতা কি এখানে বৃদ্ধি পায়। আগেরটায় কিন্তু আমাদের উষ্ণতা কমতো, কমতে কমতে -56 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছিল, এবার বাড়বে। তাহলে -56 থেকে কি -55, -54, -53 এরকম ভাবে বাড়ছে। -56 বড় না -55 বড়? -55 আমাদের কি বড়। তাহলে ধীরে 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 কি ওখান থেকে শূন্যর দিকে আসবে, আস্তে আস্তে ঠিক আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ার তার ঊর্ধ্ব সীমায়, মানে একদম শেষ প্রান্তে গিয়ে সেটা 0 ডিগ্রির কাছাকাছি এসে পৌঁছে যাবে। বোঝা গেল? তাহলে স্টিল কিন্তু এটা ঠান্ডা, কিন্তু -56 থেকে তো অনেক কম। তাহলে উষ্ণতা কি বাড়ছে আমাদের। বোঝা গেল? এখানে অক্সিজেন প্রায় থাকেই না, তাহলে কি শ্বাস প্রশ্বাস নেওয়া যাবে না? তাহলে আমরা কি সহজে বাঁচতে পারবো না? তাহলে আমরা কি স্ট্র্যাটোস্ফিয়ারে যদি যেতে হয় আমাদের কোনো কারণে, তাহলে কি আমাদেরকে অক্সিজেন মাস্ক নিয়ে যেতে হবে। বোঝা গেল?
এই স্তরে শব্দ প্রতিফলন করার ক্ষমতাও রয়েছে। আচ্ছা, এবার এখানকার একটা ইম্পর্টেন্ট জিনিস কি, ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার কেন বলা হয়? কারণ আমরা যে ওজোন স্তরের কথা শুনেছি, সেই ওজোন স্তর আমাদের কি এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলেই অবস্থিত। তাহলে এই যে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল, এখানে একটা বিশেষ অঞ্চল রয়েছে, যে অঞ্চলে কি হচ্ছে, এই যে হলুদ কালার দিয়ে আমি ডিনোট করতে চাইছি, এই হলুদ কালার দিয়ে ডিনোট করতে চাইছি কাকে, যে এখানে আমাদের একটা বিশেষ গ্যাসের ঘনত্ব বেশি রয়েছে। সেই গ্যাসটা কি? সেই গ্যাসটা হচ্ছে আমাদের O3 গ্যাস। O3 গ্যাসের নাম কি? ওজোন গ্যাস। এই যে ওজোন গ্যাসের ঘনত্ব এখানটায় বেশি, এরকম ভাবে এর একটা নির্দিষ্ট আবরণ তৈরি করেছে, যেটা পৃথিবীকে ঘিরে রেখেছে। ঠিক আছে? তাহলে এই যে আবরণটা, তাকে কি বলে? ওজোন স্তর। এই ওজোন স্তরটা কোথায় পাওয়া যাচ্ছে? স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে। তাই স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলবো? ওজোনোস্ফিয়ার। বোঝা গেল? তাহলে ওজোনোস্ফিয়ার কেন বলি? এই অঞ্চলে ওজোন গ্যাসের একটি স্তর আছে, যা ভূপৃষ্ঠ সাপেক্ষে 16 কিলোমিটার থেকে শুরু হয়ে 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলে উপস্থিত মোট ওজোন গ্যাসের 90% এই স্তরেই উপস্থিত, মানে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। তাই এই স্তরকে, মানে স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোনোস্ফিয়ার বলা হয়। বোঝা গেল? এবার স্ট্র্যাটোপজ তাহলে কি হবে? আমি ওই যে বলেছিলাম প্রত্যেকটার কি কানেকশন লাইনে গিয়ে পজ অঞ্চল আসবে। তাহলে প্রথমে কে ছিল? প্রথমে ছিল আমাদের ভূপৃষ্ঠ। ঠিক আছে? তারপর আসলো কে? তারপর আসলো আমাদের ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে? তারপর কি আসবে? আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর কি আসবে আমাদের? তাহলে থার্মোস্ফিয়ার। ঠিক আছে? সরি, মেসোস্ফিয়ার। এবার এই যে স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, তাদের যে সংযোগ স্থল, তাহলে এটাও একটা পজ অঞ্চল। তাহলে এই যে পজ অঞ্চল, সেই পজটাকে আমি কি বলবো? সেই পজটাকে আমি বলবো আগের জনের নামে। তাহলে কি বলবো? স্ট্র্যাটোপজ। তাহলে এই অঞ্চলটার নাম কি হবে? স্ট্র্যাটোপজ। বোঝা গেল? তাহলে এবার আমি কি বলবো, যে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। পজ বলতে এখানে কি পজ হওয়ার কথা বলা আছে? উষ্ণতার পরিবর্তন। যে আমি যদি ওখানে আর উচ্চতা পরিবর্তন করি, তাহলে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে সেই অঞ্চলকে আমরা কি বলবো? স্ট্র্যাটোপজ। এরপর কি আসবে? তাহলে আমাদের মেসোতে আসবে। এবার আমার মেসো খুব ঠান্ডা মানুষ। ঠিক আছে? খুবই ঠান্ডা। তাহলে আমাদের মেসো কি? শীতলতম স্তর, দ্য কুলেস্ট লেয়ার। এখানে কি সব থেকে বেশি ঠান্ডা পুরো বায়ুমণ্ডলের প্রত্যেকটা স্তরের মধ্যে। ঠিক আছে? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে 45 কিলোমিটার থেকে 85 কিলোমিটার অবধি কি আমাদের মেসোস্ফিয়ার অবস্থিত। তাহলে প্রথমে ছিল আমাদের ভূপৃষ্ঠ, সেটা আমাদের 0 কিলোমিটার থেকে আমরা কাউন্ট করতে পারি। তারপর আমাদের 12 কিলোমিটার অবধি কে ছিল? আমাদের ট্রোপোস্ফিয়ার। তারপর কি আসলো? আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর কি আসবে? আমাদের মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারটা কি আমাদের 45 কিলোমিটারে শেষ হলো আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর 45 থেকে 85 কিলোমিটার অবধি কি আমাদের মেসোস্ফিয়ার অবস্থিত থাকলো। তাহলে এই 45 থেকে 85-র মধ্যেকার যে রেঞ্জ, সেটা কি আমাদের মেসোস্ফিয়ারের উচ্চতার রেঞ্জ। এবার এই স্তরে আমাদের কোন গ্যাস পাওয়া যায়? সামান্য পরিমাণ নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, মেসো কথার অর্থ কি? মেসো কথার অর্থ হচ্ছে মধ্য। ঠিক আছে? কারণ 1 2 3 4 5, এবার তাহলে কি হচ্ছে? এটা একদম পুরো মিডিলের লেয়ার পড়ছে না? তাহলে এটা কি আমাদের মধ্যমণ্ডল বা মধ্য অঞ্চল। তাই কি এর নাম মেসোস্ফিয়ার। তাই কি একে মধ্যমণ্ডল বলা হয়। আচ্ছা, এটা কি আমাদের শীতলতম স্তর? আগেই বললাম। এই স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা ও চাপ উভয়ই কমে। তাহলে এখানে আবার আমাদেরকে ইম্পর্টেন্ট নোট করতে হবে, এই পার্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে উচ্চতা বৃদ্ধি পেলে কিভাবে পরিবর্তন হয়। তাই আমি এটা লিখে দিচ্ছি বারবার। তাহলে উচ্চতা বৃদ্ধি পেলে চাপ তো সবসময়ই কমবে, এই স্তরে আবার কিন্তু আমাদের উষ্ণতা কিন্তু আমাদের আবার কমছে। বোঝা গেল? মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা উল্কাগুলি এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়, যেটা আমরা এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছি। যেই আমাদের উল্কা চলে আসছে, তখন কি আমাদের সেটা এই স্তরে এসে ধ্বংস হয়ে যাচ্ছে। আর না হলে 26-এ সত্যি সত্যি পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারতো, বা এর আগেই ধ্বংস হয়ে যেতে পারতো। আমরা প্রায়ই নিউজ চ্যানেলে শুনি এই উল্কাপিণ্ড আসবে, এসে ধ্বংস হয়ে যাবে পৃথিবী, বা এটা হবে ওটা হবে, কিন্তু সেটা হতে পারে না। কেন? কারণ আমাদের বাইরে যে আমাদের লেয়ার্স গুলো রয়েছে পৃথিবীকে প্রোটেক্ট করার জন্য, সেখানে এসে উল্কাপিণ্ডগুলো ধ্বংস হয়ে ছাই হয়ে পৃথিবীতে এসে নামে। বোঝা গেল? বা নামেও না, যখন ছোট আকৃতির হয়। এবার আমরা বলবো মেসোপজ। তাহলে আবার সেম জিনিস, যে পজ অঞ্চল। তাহলে পজ অঞ্চল আমি কি করে রাখবো? যে প্রথমে আমাদের ভূপৃষ্ঠ, তারপর আমাদের ট্রোপোস্ফিয়ার, তারপর আমাদের কি স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর আমাদের মেসোস্ফিয়ার, তারপর কি আসবে? আমাদের থার্মোস্ফিয়ার। তাহলে আমাদের এই যে মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের অংশ, তাহলে এই অংশটা কি হবে? তাহলে একটা পজ অংশ। এবার এই পজ অংশের নিচে কে আছে? নিচে রয়েছে মেসোস্ফিয়ার। তাহলে এর নামটা কি হবে? মেসোপজ। বোঝা গেল? এবার পজ অঞ্চলে কি হয়? আমাদের উষ্ণতার পরিবর্তন থেমে যায়। ঠিক আছে? তাহলে কি বলবো? মেসোস্ফিয়ারের শেষ সীমায়, মানে মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে উচ্চতা বৃদ্ধিতেও কোনরূপ উষ্ণতার পরিবর্তন হয় না, ওই যে বললাম উষ্ণতা থেমে যাবে, আর পরিবর্তন হবে না, তাকে মেসোপজ বলে।
তাহলে মেসোপজ অর্থাৎ একদম টপে কার মেসোস্ফিয়ারে তখন কি প্রায় -95°C কাছাকাছি কিন্তু তাপমাত্রা চলে যায়। তাহলে বায়ুমণ্ডলের শীতলতম যে স্তর যেটা আমাদের মেসোস্ফিয়ার তার সর্বনিম্ন উষ্ণতা প্রায় কত, -95°C কাছাকাছি। বোঝা গেল তাহলে মেসোস্ফিয়ার। তাহলে আমাদের প্রথমে হয়ে গেল ট্রোপোস্ফিয়ার, তারপর হলো স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হলো আমাদের মেসোস্ফিয়ার। এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো থার্মোস্ফিয়ার। থার্মো কথার নাম শুনেই কি মনে হচ্ছে, থার্মোমিটার দিয়ে আমরা কি ভাবি, তাপ। তার মানে থার্মো কথার অর্থ কি, এটা আমাদের গরম হবে, তাহলে এটা কি আমাদের তাপীয় তাপীয় অঞ্চল, তাই আমরা কি বলবো এটাকে তাপমণ্ডল। তাহলে মেসোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত। তাহলে ভূপৃষ্ঠ প্রথমে শুরু হচ্ছে 0 কিলোমিটার থেকে, তারপর আমাদের 12 কিলোমিটার অব্দি কি আমাদের ট্রোপোস্ফিয়ার, তারপর আমাদের 45 অব্দি কি স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর 85 অব্দি কি আমাদের মেসোস্ফিয়ার, তারপর 85 থেকে 500 কিলোমিটার অব্দি কি আমাদের এই অঞ্চলটুকু আমাদের থার্মোস্ফিয়ার। তারপর আমাদের বাদ বাকি কি আসবে, আমাদের এক্সোস্ফিয়ার। বোঝা গেল? আচ্ছা, মহাজাগতিক বিভিন্ন যে রশ্মি যেগুলোকে আমরা কসমিক রেজ বলি বা অন্যান্য যে সকল রশ্মিগুলো আছে তার প্রভাবে এই অঞ্চল কি হয়, উষ্ণতা সরি হ্যাঁ উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বেড়ে 1200°C চলে যায়। তাহলে এখানেও কিন্তু আমি যদি উচ্চতা বৃদ্ধি করি তাহলে কিন্তু আমাদের উষ্ণতা বৃদ্ধি পাবে। ঠিক আছে? আর উষ্ণতা ম্যাক্সিমাম কত গিয়ে পৌঁছায়, প্রায় 1200°C কিন্তু চলে যায়। এই অঞ্চলে বাতাস প্রায় নেই, বাতাস প্রায় অনুপস্থিত। তাই জন্য কি হয়, আকাশ কালো দেখায়। আকাশে যদি বাতাসই না থাকে তাহলে শূন্যস্থান অবস্থায় সে কি দেখাবে, কালো দেখাবে। আয়নোস্ফিয়ার, এবার একে আয়নোস্ফিয়ার কেন বলা হয়, তাহলে এরকম প্রশ্ন আসে যে আয়নোস্ফিয়ার কোন স্তরকে বলা হয়, থার্মোস্ফিয়ার। কেন? কারণ এখানে এই যে এত পরিমাণ তাপ রয়েছে সেই তাপের প্রভাবে বিভিন্ন যে অণু পরমাণুগুলো আছে সেই অণুগুলো আয়নিত অবস্থায় থাকে, মানে আয়ন তৈরি করে। ঠিক আছে? তাই একে কি বলা হয়, থার্মোস্ফিয়ার অঞ্চলের একটি অঞ্চলে অণুগুলো আয়নিত অবস্থায় থাকে, তাই এই অংশ কি আয়নোস্ফিয়ার বলা হয়। তাহলে কোন স্তরকে আয়নোস্ফিয়ার বলা হয়, থার্মোস্ফিয়ারকে। কেন? কারণ ওখানকার অণুগুলো তাপের প্রভাবে বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয়ে যায়। বোঝা গেল? এই স্তরেই কিন্তু আমাদের রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় এবং ভূপৃষ্ঠে ফিরে আসে, যার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা চালনা করতে পারি। এরপর কি আমাদের আছে, যে এই স্তরেই কিন্তু মেরুজ্যোতি বা অরোরা দেখা যায়। বোঝা গেল? তাহলে এই মেরুজ্যোতি বা অরোরাও কোন স্তরে দেখা যায়, আমাদের কিন্তু থার্মোস্ফিয়ার স্তরে দেখা যায়। কোথায় আমরা এটা ভালো দেখতে পাই, নরওয়েতে। ইউটিউবে কেউ সার্চ করলেই দেখতে পাবে অরোরা কি জিনিস। বোঝা গেল? আচ্ছা, এরপর আছে কি আমাদের এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার আমাদের তাহলে তার বিস্তৃতি কত ছিল, 500 কিলোমিটার থেকে প্রায় 1000 কিলোমিটার অব্দি। এই অঞ্চলের উষ্ণতা কি আরেকটু বেড়ে গিয়ে প্রায় 1200°C ছাড়িয়ে যায়, প্রায় 1600°C কাছাকাছি এর উষ্ণতা কিন্তু হয়ে যায়। বোঝা গেল? মূলত এখানে কি পাওয়া যায়, আমাদের হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস পাওয়া যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অঞ্চলেই কিন্তু আমাদের কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ স্টেশন পাওয়া যায়। মহাকাশ স্টেশন এখানে দেখে মনে হচ্ছে খুব ছোট, মহাকাশ স্টেশন কিন্তু বিশাল বড় একটা জায়গা, যেখানে বিভিন্ন যে অ্যাস্ট্রোনটরা যায় তাদের জন্য সমস্ত সরঞ্জাম করা থাকে সেখানে, বা অন্যান্য রকেট বা মহাকাশ যানের যে পার্টস গুলো দরকার বা অন্যান্য যা যা টেকনিক্যাল ডিটেলস দরকার তা সমস্ত কিছু কিন্তু সেখানে মজুদ থাকে। বুঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের পুরো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। কি ভিত্তিতে, আমাদের উচ্চতা উষ্ণতা চাপের ভিত্তিতে। এবার আমরা আর একটা ভিত্তি করব। তার জন্য আমি একটা জিনিস সাম আপ করতে চাই। সাম আপ কি করতে চাই, যে আমরা আমাদের যে বায়ুমণ্ডল পড়লাম এই বায়ুমণ্ডলকে আমরা দুটো ভাগে ভাগ করব। ঠিক আছে? কোন দুটো ভাগে সেটা আমি এক্ষুনি বলছি না। তার মধ্যে প্রথম ভাগের মধ্যে আমরা রাখবো ট্রোপোস্ফিয়ারকে, আমি ইংরেজিতে লিখছি কারণ আমার লিখতে একটু সুবিধা হয়। দ্বিতীয় আমরা রাখবো স্ট্র্যাটোস্ফিয়ারকে, তৃতীয় আমরা রাখবো থার্মোস্ফিয়ারকে, মেসোস্ফিয়ারকে। এবং এদিকে আমি রাখবো আমাদের থার্মোস্ফিয়ারকে এবং আমাদের রাখবো এক্সোস্ফিয়ারকে। ঠিক আছে? তাহলে এই যে দুটো ক্যাটাগরি ভাগ করলাম, মানে ওই 5 জনের মধ্যে আমি প্রথম 3 জনকে একদিকে রাখলাম আর শেষের 2 জনকে আরেকদিকে রাখলাম। তাহলে এই যে প্রথম ভাগটা করেছিলাম তাকে আমরা বলি সমমণ্ডল। এবার সায়েন্সে সম মানে কি, হোমো, তাহলে এর নাম কি বলবো, এর নাম বলবো হোমো স্পিয়ার। এবং এর নাম কি বলবো, এর নাম বলবো বিষম মণ্ডল। কি বললাম, এর নাম বলবো বিষম মণ্ডল। তাহলে এখানে বিষম কথার অর্থ কি সায়েন্সে, তার নাম, তার অর্থ হচ্ছে হেটারো, তাহলে এখানে কি বলবো, হেটারো স্পিয়ার। বোঝা গেল? তাহলে এই যে ভাগটা করলাম এই ভাগটা কিসের ভিত্তিতে করলাম, তাদের রাসায়নিক প্রকৃতির ভিত্তিতে, যে তাদের মধ্যে কতটা মিল আছে কতটা অমিল রয়েছে। তাহলে সেটাই এবার আমরা পড়বো, যে আমরা যদি শ্রেণীবিভাগটা এবার রাসায়নিক গঠনগত বিচারে করি তাহলে বায়ুমণ্ডলকে কভাগে ভাগ করতে পারি। কভাগে করতে পারলাম দুভাগে। কি কি, একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আর একটা হচ্ছে হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল। তাহলে পড়া যাক। হোমোস্ফিয়ার বা সমমণ্ডলের মধ্যে কে কে থাকে, একটা ট্রোপোস্ফিয়ার, একটা স্ট্র্যাটোস্ফিয়ার, একটা মেসোস্ফিয়ার। ঠিক আছে? এবার
এবার আমি যে এখানটায় দেখছি যে ভূপৃষ্ঠ থেকে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, কেন? কারণ আমার এখানটায় ভূপৃষ্ঠ শুরু হয়েছিল 0 থেকে, তারপর 12 অব্দি গেল আমাদের ট্রোপোস্ফিয়ার, তারপর আমাদের 45 অব্দি গেল আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর তো 85 অব্দি যাচ্ছিল আমাদের মেসোস্ফিয়ার। তাহলে এই পুরো অঞ্চলটা কিন্তু আমাদের সমমণ্ডল। তাহলে এই 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে স্তরে বায়ুর রাসায়নিক গঠন ও গ্যাসীয় উপাদানগুলোর অনুপাত প্রায় একই থাকে। তাহলে একই থাকলে কি বলবো? সম বা হোমো। তাই কি বলা যাচ্ছে? যে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। তাই তাকে কি বলা হয়? হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। এবং দ্বিতীয় অংশটা আমাদের কি? হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। কে কে পড়ছে? থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তাহলে কি বলবো? এই যে 85 কিলোমিটার রয়েছে, এই 85 কিলোমিটারের উপর থেকে চালু করবো। তাহলে 85 কিলোমিটারের পর আমাদের কি আসছে? পাঁচ হ্যাঁ, 500 অব্দি আমাদের কি আসছে? থার্মোস্ফিয়ার। এবং তারপরে কে আসছে আমাদের? এক্সোস্ফিয়ার। তাহলে এই যে থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, সেই দুটোকে মিলিয়ে কে আসছে আমাদের? হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। তাহলে 85 কিলোমিটার থেকে প্রায় 10,000 কিলোমিটার অব্দি উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে স্তরে বায়ুর উপাদানগুলোর অনুপাত একই থাকে না, আলাদা আলাদা অনুপাতে থাকে, তাদেরকে আমরা কি বলবো? হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। কে কে পড়ছে আমাদের? থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এবার এখানে যে আলাদা আলাদা গ্যাসগুলো আলাদা আলাদা অনুপাতে রয়েছে, সেই অনুপাতের ভিত্তিতে তাদের উপরেও আবার ভাগ করা যায়, যে ভাগটা আমাদের সিলেবাসে নেই, তাই আমাদেরকে মনে না রাখলেও চলবে। তবুও একবার বলে দিচ্ছি যে তার মধ্যে একটা নাইট্রোজেন স্তর হতে পারে, তার মধ্যে আমাদের আসে পারমাণবিক অক্সিজেন স্তর। পারমাণবিক অক্সিজেন মানে কি? শুধু ও। নাইট্রোজেন স্তর বলতে N2। ঠিক আছে? হিলিয়াম স্তর হবে, তারপর হাইড্রোজেন স্তর হবে। এবার এই যে ভাগগুলো হচ্ছে, আমি বলছি যে নিচ থেকে উপরের দিকে 4টে স্তর। তার মানে প্রথমে কে আসছে? নাইট্রোজেন। তারপরের স্তরে কি আসবে? আমাদের অক্সিজেন, পারমাণবিক অক্সিজেনের স্তর। তারপর আসবে আমাদের হিলিয়ামের স্তর, তারপর আসবে আমাদের হাইড্রোজেনের স্তর। ভালো করে ভেবে দেখলে দেখা যাবে যে এর ভর কিন্তু বেশি। তারপর এর ভর 16, এর ভর 28, এর ভর কিন্তু আমাদের 2, এর ভর কিন্তু আমাদের 1। আণবিক ভরের কথা বলা হচ্ছে। তো কি হয় যে এদের ঘনত্বটা বেশি হয়। সবচেয়ে বেশি ঘনত্ব কার হয়? নাইট্রোজেনের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। তারপর হয় আমাদের অক্সিজেনের ঘনত্ব, তারপর হয় আমাদের হিলিয়ামের ঘনত্ব, তারপর হয় আমাদের হাইড্রোজেনের ঘনত্ব। কেন হাইড্রোজেনের ঘনত্ব সব থেকে কম? কারণ হাইড্রোজেন সব থেকে হালকা। হালকা মানে কি? ওর ভরটা কম। তাহলে কি হবে? সে সবার উপরের দিকে থাকবে। তাহলে বিষমমণ্ডলে এই যে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান, তাদের ঘনত্ব অনুযায়ী কিন্তু তারা পরপর অবস্থান করে। তাহলে নাইট্রোজেনের ঘনত্ব যেহেতু বেশি, তাই কি সেই গ্যাসটা বিষমমণ্ডলের সবার নিচের স্তরে অবস্থান করে। সবসময় যে ভারী থাকবে সে কি নিচের দিকে চলে আসবে, আর যে হালকা থাকবে সে উপরের দিকে চলে যাবে। ঠিক আছে? এবং হাইড্রোজেন গ্যাস হালকা বলে সর্বোচ্চ স্তরে অবস্থান করে। পৃথিবী আমাদের প্রত্যেককে ভালোবাসে, কিন্তু পৃথিবীর একটা নিয়ম আছে। যে বস্তু যত ভারী পৃথিবী তাকে তত ভালোবাসে। তাহলে যার ভর বেশি, পৃথিবী তাকে নিজের কাছে বেশি করে আকর্ষণ করে। তাহলে নাইট্রোজেনের যেহেতু ভর বেশি, তাই কি নাইট্রোজেন নিচের দিকে চলে আসবে, এবং হাইড্রোজেন যেহেতু হালকা, তাই কি সে ওপরের দিকে চলে যাবে। কারণ মাধ্যাকর্ষণ যে শক্তি, সেই শক্তিটা কি ভরের সাথে সমানুপাতিক। তাহলে যার ভর বেশি তাকে পৃথিবী বেশি ভালোবাসবে, নিজের কাছে বেশি করে টানতে পারবে। বুঝে গেল? আচ্ছা, এবার আমরা চলে যাবো নেক্সট ভাগে। তাহলে আমাদের কি বায়ুমণ্ডলের ভাগগুলো হয়ে গেছে। এবার আমাদের তাহলে কি দেখতে হবে? দুটো প্রশ্ন দেখে নেবো, যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। কি? কোন স্থানের বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ হিসেবে উচ্চতার প্রভাব লেখো। তার মানে আমাকে বলছে যে উচ্চতা পাল্টালে আমাদের বায়ুর উষ্ণতা কেমন ভাবে পাল্টাতে পারে। তাহলে আমাদেরকে প্রত্যেকটা স্তর ওয়াইজ তো এটা বলতে হবে, কারণ আমাদের ট্রোপোস্ফিয়ারে একরকম হতো, আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে একরকম হতো, মেসোস্ফিয়ারে একরকম হতো। চাপ কিন্তু আমাদের উচ্চতা বাড়লেই কমতো, কিন্তু উষ্ণতা কিন্তু হতো না ওরকম। উষ্ণতা এক এক স্তরে এক এক রকম রূপ দেখাতো। তাহলে আমাদেরকে সেটা মেনশন করে লিখতে হবে। তাহলে এর উত্তরটা ঠিক এরকম ভাবে লিখতে হবে যে উচ্চতা পরিবর্তনের সাথে সাথে বায়ুমণ্ডলের উষ্ণতা পরিবর্তন ঘটে, তবে সব স্তরে তা একরকম হয় না। নিচের স্তরভিত্তিক পরিবর্তনটা দেখানো হলো। তাহলে প্রথমে আমরা ট্রোপোস্ফিয়ারের কথা বলবো। তাহলে এই স্তরে উচ্চতা বাড়লে উষ্ণতা কিন্তু কমে। প্রতি 1 কিলোমিটারে কত কমতো? 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমতো। এই স্তরের লাস্ট যে টেম্পারেচার ছিল কমে কমে, সেটা কত হতো? প্রায় -56 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেত। ঠিক আছে? এবং স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু আমাদের যখনই উচ্চতা বাড়ে, তখন কিন্তু উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে। তাহলে এখানে কিন্তু উষ্ণতা আমাদের কমে, কিন্তু এখানে কিন্তু আমাদের উষ্ণতা আবার বেড়ে যায়। আবার মেসোস্ফিয়ার আসলে কি হয়? এখানে আবার উচ্চতা বাড়লে উষ্ণতা আবার কমতে শুরু করে। আবার থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারে কি হয়? যেহেতু আমাদের সূর্য থেকে আগত বিভিন্ন মহাজাগতিক রশ্মি, কসমিক এনার্জি, সেই সমস্ত মহাজাগতিক রশ্মিগুলো আসছে, তাই তাদের প্রভাবে কিন্তু আবার আমাদের উষ্ণতা বৃদ্ধি পেতে চালু করে। তাহলে এখানেও আবার কি হবে? আমাদের উচ্চতা যত বাড়বে, উষ্ণতা কিন্তু তত বৃদ্ধি পাবে। বোঝা গেল? এবং বাড়তে বাড়তে কি প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়ে যায়, যেটা অনেক জায়গাতেই কিন্তু আমাদের 1600 ডিগ্রি সেলসিয়াস অব্দি লেখা হয়ে থাকে। বোঝা গেল? তাহলে এটা গেল আমাদের প্রথম একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের কি বলতে পারে? আমাদেরকে বলতে পারে চাপের তারতম্য নিয়ে। আমি বুঝিয়ে দিয়েছি অলরেডি। আমি কি বলেছিলাম? যে আমাদের ভরের উপর ডিপেন্ড করবে চাপ। ভর যদি আমাদের বেশি হয়, যদি আমাদের ভর বেশি হয়, তাহলে কি আমাদের চাপ বেশি হবে।
ওপরের দিকে তীর চিহ্ন দেওয়া মানে কি বেশি, নিচের দিকে তীর চিহ্ন দেওয়া মানে কম। তাহলে আমি কি বলবো, উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলের চাপ সর্বদা কমতে থাকে। উষ্ণতা কিন্তু তারতম্য পাওয়া যায়, চাপ কিন্তু সর্বদা কমবে, কারণ যত উপরের দিকে যাবো ভর কমবে, গ্যাসের ভর কমবে, আর ভর কমলে কি হবে, চাপ কমে যাবে। এর মূল কারণ নিচে বিবরণে দেওয়া হলো, কি ঘনত্বের পরিবর্তন। পৃথিবীর অভিকর্ষজ বলের টানে বায়ুমণ্ডলের ভারী গ্যাসগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে। ওই যে বললাম, যে বস্তু যত ভারী পৃথিবী তাকে তত কাছে টানে। তাহলে যে গ্যাসগুলো ভারী তাদেরকে কি পৃথিবী নিচের দিকে টেনে নেবে। তাহলে কি হবে, তারা ভূপৃষ্ঠের কাছাকাছি থাকবে, তাই নিচের দিকে কি গ্যাসগুলোর ভর বেশি থাকবে, তাহলে নিচের দিকে ঘনত্ব থাকবে। যত উপরের দিকে যাবো কি ঘনত্ব কমবে, তাহলে কি হবে, ভর কমবে, চাপ কমবে। তাই নিচে বায়ুর ঘনত্ব বা চাপ কি সবচেয়ে বেশি হবে। কিন্তু সমুদ্রপৃষ্ঠে এই চাপ কি 76 সেন্টিমিটার পারস্তম্ভের সমান হয়ে যায়। এবার হালকা গ্যাসের অবস্থান তাহলে কি হবে, অনেক উঁচুতে হালকা গ্যাসগুলো পাওয়া যাবে। হালকা গ্যাসগুলো কি হবে, উপরের দিকে যাবে, ওদেরকে পৃথিবী কম ভালোবাসবে। তাহলে অনেক উঁচুতে কেবল হালকা গ্যাসগুলো, যেরকম হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো থাকে। তাহলে সেখানে বাতাসের ঘনত্ব এবং চাপ দুটোই কি খুব কম হয়। তাহলে সারসংক্ষেপে আমরা কি বলতে পারি, আমরা যত উপরের দিকে উঠবো বাতাসের স্তর তত হালকা হতে থাকবে, যত উপরের দিকে যাবো বাতাস হালকা হতে থাকবে, তাহলে বায়ুর চাপ তত কমতে থাকবে, কারণ ভর কমে যাচ্ছে। এবং পরীক্ষা করে দেখা গেছে যে নিম্ন স্তরে প্রতি 1 কিলোমিটার, নিম্ন স্তর বলতে ট্রোপোস্ফিয়ারের কথা বলা হচ্ছে, ওখান থেকে আমরা যদি দেখতে থাকি, তাহলে 1 কিলোমিটার উচ্চতা যদি বাড়ে, তাহলে বায়ুর চাপ প্রায় 8.59 সেন্টিমিটার হাইড্রোজেন, সরি এইচজি মানে পারদ, পারদের যে স্তম্ভ সেই পারদ স্তম্ভের চাপের হারে কমতে থাকে। বোঝা গেল, 8.59 সেন্টিমিটার এইচজি চাপ, এইচজি মানে কি আমাদের হাইড্রোজিয়াম মানে পারদ, তার চাপের হারে কি কমতে থাকে। যেরকম ওখানে আমাদের উষ্ণতা কত হারে কমে, উষ্ণতা কমে কিন্তু 1 কিলোমিটার আমরা যদি যাই তাহলে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে, ঠিক আছে। কিন্তু চাপ কত কমে, 8.59 বা 8.6 সেন্টিমিটার এইচজি চাপ হারে কমতে থাকে। বোঝা গেল, তাহলে এই দুটো আমাদেরকে মনে রাখতে হবে, যে একটা আমাদের উচ্চতার ভিত্তি কি কি রকম হয় এবং চাপের ভিত্তি কি কি রকম হয় বিভিন্ন উচ্চতা ভেদে। বোঝা গেল, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমরা চলে যাব যে আমাদের পরিচলন স্রোত বলতে আমরা কি বুঝি। তাহলে পরিচলন স্রোত বলতে আমরা তিন ভাগে ভাগ করে নেবো। প্রথমে আমরা পড়বো যে পরিচলন কি, তারপর পড়বো যে পরিচলন কি করে হয়, তারপর দেখবো যে পরিচলন স্রোত তাহলে কি। তাহলে পরিচলন কি বলা হচ্ছে, যে যে প্রক্রিয়ায় তরল বা গ্যাসীয় পদার্থের উত্তপ্ত কণাগুলো নিজেরাই উষ্ণতর থেকে শীতলতর অংশে স্থানান্তরিত হয় এবং তাপ সঞ্চালন করে, তাকে বলে পরিচলন। এবার এই যে তাপ সঞ্চালন, তাপ সঞ্চালন কখন হয়, যখন উচ্চ উষ্ণতা একটা জায়গা আছে এবং একটা নিম্ন উষ্ণতার জায়গা আছে। তাহলে এই যে এক জায়গায় উচ্চ উষ্ণতা, এক জায়গায় নিম্ন উষ্ণতা, তার মানে কি এদের মধ্যে উষ্ণতার পার্থক্য আছে বা তাপমাত্রার পার্থক্য আছে, টেম্পারেচার ডিফারেন্স আছে। যখনই এরকম টেম্পারেচার ডিফারেন্স থাকে তখন উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপ সঞ্চালিত হতে পারে। বোঝা গেল, যেরকম উচ্চ বিভব যদি কোথাও থাকে আর এক জায়গায় যদি নিম্ন বিভব থাকে, তবেই কিন্তু আমাদের কি তড়িৎ প্রবাহিত হতে পারে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। সেম জিনিস আমরা যদি একটা পাইপ নিই এবং পাইপের মধ্যে এখানে জল উঁচু জায়গায় রয়েছে আর এখানে নিচু জায়গায় রয়েছে, তাহলে কি হবে, উঁচু জায়গা থেকে জলটা কমতে শুরু করবে এবং নিচু জায়গা থেকে জলটা ভরতে শুরু করবে। একটা সময় এসে দেখা যাবে যে এখানেও জলটা এসে ঠেকলো, এখানেও জলটা এসে ঠেকলো, মানে তাদের উচ্চতাটা সমান হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, যেখানে উঁচু জায়গা মানে হাইটটা বেশি ছিল, বেশি হাইট, বেশি হাইট থেকে জল প্রবাহিত হলে কম হাইটের দিকে। তাহলে সবসময় কিন্তু প্রকৃতির নিয়ম যে হাই স্টেট থেকে, উচ্চ অবস্থা থেকে সবসময় নিম্ন অবস্থার দিকে আমাদের কি ফ্লো হয় বিভিন্ন ফিজিক্যাল ফ্লো গুলো, ঠিক আছে। তাহলে আমাদের তাপের ক্ষেত্রেও একই জিনিস ঘটবে, যে কি উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে আমাদের কার কার প্রবাহের কথা বলেছে, তরল এবং গ্যাসীয়। কঠিন কেন বলা হলো না, কারণ কঠিন কি এভাবে ফ্লো করতে পারে, কঠিন কি একটা প্রবাহী না। প্রবাহী মানে কি যারা ফ্লো করতে পারে, যারা প্রবাহ হতে পারে। তাহলে প্রবাহী ক প্রকার হয়, একটা হয় আমাদের তরল, একটা হয় আমাদের গ্যাসীয়। কেন এরা প্রবাহী হতে পারে, কেন এরা প্রবাহ করতে পারে মানে বয়ে যেতে পারে, কারণ এদের যে অণুগুলো সেই অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল খুব কম হয়। তাই এদের অণুগুলো যেহেতু তাদের মাঝখানে যে দূরত্ব সেই দূরত্বটা কম, তাই তারা কি প্রবাহিত হতে পারে। বোঝা গেল। এবার এই সব ছেড়ে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এই পদ্ধতিটা কি। তাহলে পদ্ধতিটা কি লেখা আছে, যে তরল বা গ্যাসীয় পদার্থ উত্তপ্ত হলে তার আয়তন বৃদ্ধি পায় কেন। আমি বলছি যে এইটা একটা কন্টেনার, এর মধ্যে দেখা গেল যে আমাদের গ্যাস রয়েছে। এবার এটা একটা গ্যাসের অণু, এটা একটা গ্যাসের অণু, এটা একটা গ্যাসের অণু, এটা একটা গ্যাসের অণু। যেই আমি কি করব, আমি কি করছি যে 1 সেকেন্ড, আমি এখানে নিচ থেকে আগুন লাগিয়ে দিচ্ছি। যেই আগুন লাগাবো তাহলে কি হবে, এই অণু বলবে আমার গরম লাগছে, আমি এখান থেকে ছুটলাম, এই অণু বলবে আমি এখান থেকে ছুটলাম, এই অণু বলবে আমি এখান থেকে ছুটলাম। তাহলে কি হবে, অণুগুলো ছুটোছুটি করা চালু করবে। আর ছুটোছুটি করলে কি হবে, এদের মধ্যেকার ডিস্টেন্স বেড়ে যাবে, মানে এই অণু আর এই অণুর মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে, যেটাকে আমরা ইন্টার মলিকুলার ডিস্টেন্স বলি বা ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স বলবো। তাহলে এই যে অণুগুলো আমাদের ছুটোছুটি করছে এবং তাহলে কি হচ্ছে, আয়তন প্রসারিত হয়ে যাবে।
বোঝা গেল? তাহলে আয়তন যদি কখনো প্রসারিত হয় তাহলে তার ঘনত্ব কি হবে? আমরা ঘনত্বের ফর্মুলা কি জানি? আমি একদম শুরুতেই বলেছি ঘনত্বের ফর্মুলা হচ্ছে ভর ভাগ আয়তন। এবার আমাদের যদি কখনো আয়তন বৃদ্ধি পায় তার মানে কি ভাগের অংশ বৃদ্ধি পাচ্ছে, আর ভাগের অংশ বৃদ্ধি পেলে কি হবে আমাদের উত্তরটা কমবে, তার মানে কি ঘনত্ব কমে যাবে। তাহলে আমি কি বলতে পারি যে তরল বা গ্যাসীয় পদার্থ যখন উত্তপ্ত হবে তাহলে তার আয়তন বৃদ্ধি পাবে বা আয়তন প্রসারণ ঘটবে, তাহলে কি হবে তার ঘনত্ব কমবে। তাই উত্তপ্ত তরল বা গ্যাসীয় পদার্থ হালকা হয়ে যাবে। ঘনত্ব কমে যাওয়া মানে কি ভর কমে যাওয়া, ঘনত্ব কমে যাওয়া মানে কি ভর কমে যাওয়া। তাহলে ভর কমে গেলে হালকা হয়ে যাবে। এবার আমি কি বলেছি, পৃথিবী ভারী বস্তুদেরকে বেশি ভালোবাসে, তাহলে কি হালকারা ওপরে উঠে যায়, তাহলে হালকারা কি ওপরের দিকে উঠে যাবে। এবং ওপরে যে শীতল অংশগুলো রয়েছে মানে শীতল গ্যাসীয়গুলো রয়েছে তারা তো তাহলে ভারী, তাহলে তারা কি হবে ভারী অংশগুলো নিচে নেমে আসবে। তাহলে এই যে আমাদের কিছু অংশ মানে কিছু গ্যাসীয়গুলো গরম হয়ে বা তরল গরম হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, আবার ওপরে যারা ঠান্ডা ছিল তারা তো এখন ভারী, তাহলে তারা কি আবার নিচের দিকে নেমে আসছে। তাহলে এই যে কেউ ওপরের দিকে উঠছে আবার নিচের দিকে নামছে, আবার এই যারা ওপরের দিকে উঠলো ওপরে তো আমার তাপমাত্রা কমতে থাকে, তাহলে ওপরে গিয়ে আবার এরা ঠান্ডা হবে আবার নিচের দিকে নেমে যাবে, আবার যারা নিচে আসবে নিচে আবার গরম বেশি তাহলে নিচে আবার কি হবে আবার তাহলে তারা উত্তপ্ত হবে, আবার উপরের দিকে যাবে আবার নিচে নামবে আবার উপরের দিকে যাবে আবার নিচে নামবে। তাহলে এই কি একটা গতিশীল ডাইনামিক্স তৈরি হবে, ঠিক আছে, একটা চক্রাকার স্রোতের তৈরি হবে। এই স্রোতটাকেই বলা হয় কি আমাদের পরিচালন স্রোত বা কনভেন কনভেকশন কারেন্ট। বুঝা গেল? কারেন্ট মানে কারেন্ট লাগা না, কারেন্ট মানে হচ্ছে স্রোত, ফ্লো, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটাকে কারেন্ট বলতে বুঝি সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ওয়াটার কারেন্ট মানে কি জল প্রবাহ। এখানে আমরা কি বলছি কনভেকশন কারেন্ট, তার মানে পরিচলন স্রোত। তো আমরা স্রোত বোঝাতে কারেন্ট ইউজ করি। কারেন্ট মানে কারেন্ট খাওয়া না, ওটা ইলেকট্রিক কারেন্ট বলা উচিত আমাদের, ঠিক আছে। জল প্রবাহকে নাহলে ওয়াটার কারেন্ট বলা যায়। আচ্ছা, এবার আমরা যদি বলি যে আমাদের বায়ুর পরিচালন স্রোতটা তাহলে কি, এবং স্থলবায়ু এবং সমুদ্রবায়ু কেন উৎপন্ন হয়, কথাটার উত্তর হচ্ছে বায়ুর পরিচালন স্রোতের জন্য। তাহলে সেটা দেখা যাক। কি, যে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে। এবার ভূপৃষ্ঠের এখানে আমাদের ট্রোপোস্ফিয়ার রয়েছে, ট্রোপোস্ফিয়ার নিচের দিকে কি আমাদের বেশি তাপ, আমাদের তাপ রয়েছে, তাহলে এখানটা কি হচ্ছে আমাদের তাপ বেশি, তাপ বেশি বলার থেকেও বেশি আমি কি বলতে পারি তাপমাত্রা বেশি বলতে পারি। আর যত উপরের দিকে যাবো তত কি হবে আমাদের তাপমাত্রা বা উষ্ণতা কি কমতে থাকবে, তাহলে উপরের দিকে আমাদের তাপমাত্রা কম। এবার আমাদের নিচের দিকে যে গ্যাসীয় পদার্থগুলো রয়েছে, ধরে নিলাম এই গ্যাসীয় পদার্থগুলো রয়েছে, তাহলে এই গ্যাসীয় পদার্থগুলো যখন আমাদের এরকম তাপ পাবে তারা কি হবে তাহলে, তাপ যেই পাচ্ছে গ্যাসীয় পদার্থগুলো তাহলে তার কি হচ্ছে, তার তাহলে আয়তন বৃদ্ধি পাবে। আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে কি কমবে, তাহলে আমাদের ঘনত্ব কমে যাবে। ঘনত্ব কমে গেলে কি কমে যায়, ভর কমে যায়। ভর কমলে কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। হালকা হলে কি হবে, ওপরের দিকে উঠে যাবে। তাহলে কি হচ্ছে, এই বায়ুগুলো ওপরের দিকে উঠে গেল। এবার যেই ওপরের দিকে উঠলো, ওপরে তো ভারী বায়ু ছিল, তাহলে সেই ভারী বায়ু কি হবে নিচের দিকে নেমে যাবে। আবার এরা যারা ওপরের দিকে উঠেছিল তারা তো এবার ঠান্ডা হতে শুরু করবে, কারণ ওপরে তো আমাদের ঠান্ডা বেশি, তাহলে যেই ঠান্ডা হবে তারা আবার ভারী হয়ে আবার নিচের দিকে নামবে। আর যে ভারীরা নিচের দিকে এবার এসেছিল, সেই ভারীরা নিচের দিকে তো এসে দেখলো যে এখানে আবার তাপমাত্রা বেশি, তাহলে তারা এবার কি হবে, তাদের আবার একই জিনিস হবে যে তাদের আবার আয়তন বাড়বে উত্তাপ পেয়ে, তাদের ঘনত্ব কমে যাবে, তাহলে তাদের ভর কমে যাবে, তারা আবার হালকা হবে, তারা আবার উপরের দিকে উঠে যাবে। তাহলে এইভাবে কি হচ্ছে, বায়ুরও কি একটা পরিচালন স্রোত তৈরি হলো। তাহলে সূর্যতাপে বায়ু কি হয়, উত্তপ্ত হয়ে আয়তন বৃদ্ধি পায়, তাহলে কি হবে ঘনত্ব হ্রাস পাবে, তাহলে তা কি হবে উপরের দিকে উঠে যাবে, ফলে বায়ুর চাপ কি হবে কমে যাবে। তখন অন্য অঞ্চলের যে বেশি চাপযুক্ত ঠান্ডা বায়ু, এইবার একটা ফ্যাক্ট আসছে কি, যে আমি মনে করলাম যে এই অঞ্চলটা তাহলে কি হচ্ছে, এই অঞ্চলটা তাহলে এরকম ভাবে বায়ুর চাপটা কম হয়ে যাচ্ছে। কেন কম হচ্ছে, যে বায়ুর চাপ আমাদের এই যে ভর কমে যাচ্ছিল তাহলে কি হবে আমাদের চাপটাও কমে যাবে, তাহলে এই অঞ্চলটা আমি ধরলাম যে বায়ুর চাপ কমে যাবে। আবার এই পাশে কি হচ্ছে, পাশে সেরকম ব্যাপার না, পাশে বায়ুর চাপটা বেশি রয়েছে, তাহলে এখানে চাপ বেশি রয়েছে এখানে চাপ কি কম রয়েছে। আর আমি কি বলেছিলাম তার মানে, তার মানে এই যে বায়ুর চাপ বেশি তার মানে কি এটা একটা উচ্চ অবস্থা, মানে উচ্চ চাপ, এবং এই জায়গাটা কি একটা নিম্নচাপ। এবং আমি কি বলেছি যে ফিজিক্সের রুল যে আমাদের উচ্চ স্টেট থেকে সবসময় নিম্ন স্টেটে আসে, তাহলে এই যে উচ্চ চাপ থেকে নিম্নচাপ, এখানে কি হবে তাহলে আমাদের বায়ুটা প্রবাহিত হবে। বোঝা গেল? তাহলে আমার যখনই চাপের পার্থক্য আসবে তখন কি প্রবাহিত হয়, তখন তাহলে আমাদের বায়ু প্রবাহিত হয়। বোঝা গেল? তাহলে তখন অন্য অঞ্চলের বেশি চাপযুক্ত ঠান্ডা বায়ু সেই স্থান পূরণ করার জন্য ছুটে আসবে। এই প্রক্রিয়ার নামই বায়ুর পরিচলন, ঠিক আছে, বা কনভেকশন অফ এয়ার। এই বায়ুর পরিচালনের কারণেই স্থলবায়ু বা সমুদ্র বায়ুর উৎপত্তি হয়। স্থলবায়ু বা সমুদ্র বায়ুর পরিচালন তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে এবং স্থানীয় আবহাওয়া পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে, যেগুলো আমরা ভূগোলের ডিটেলসে পড়ি। বোঝা গেল? এরপরে আমাদের কি আসছে দেখা যাক। এরপর আমরা পড়বো যে বায়ু প্রবাহ কি করে হয়। তা আমি এক্ষুনি বললাম যে বায়ু প্রবাহ কখন হবে, যখন আমাদের চাপ ও পার্থক্য হবে। চাপ পার্থক্য বলতে
চাপ পার্থক্য মানে একটা কি আসবে আমাদের উচ্চচাপ অংশ, আর একটা কি আসবে আমাদের নিম্নচাপ অংশ, নিম্নচাপ অংশ। এবার সায়েন্স আমাদের কেন পড়া উচিত? যাতে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তবিক জীবনে সেটাকে কাজে লাগাতে পারি, সেটাকে ইউজ করে আমরা কোনো একটা জিনিস বুঝতে পারি। যেমন একবার একটা ঝড় হয়েছিল, ঝড়টার নাম সম্ভবত ছিল, ভুলে গেছি আমি, যাই হোক। তো সেই ঝড়টার সময় আমাদের পাড়ার অনেকেরই টিনের চাল উড়ে যাচ্ছিল, আর আমাদের বাড়িতেও একদম ওপরে একটা টিনের চাল রয়েছে। তো আমার বাড়ির সবাই খুব প্যানিক করছিল যে আর কি টিনের চাল উড়ে যাবে, টিনের চাল উড়ে যাবে, সবার বাড়ির চাল উড়ে যাচ্ছে। বাট আমি বলেছিলাম যে আমি কনফিডেন্ট আছি যে সেই চাল উড়ে যাবে না। কেন? তার কারণ হচ্ছে যে আমাদের যে টিনের চাল ছিল সেই চালটার নিচে এদিকে একটা রড ছিল, এদিকে একটা রড ছিল, চারদিকে চারটে রড ছিল। কিন্তু যেহেতু ওটা আমাদের একদম টপমোস্ট পজিশনে ছিল, তাই তার আশেপাশে কোনো দেয়াল ছিল না, একটাই এক অংশে দেয়াল ছিল। তার মানে তার চারিপাশ খোলা। এবার যদি চারিপাশ খোলা হয় তার মানে কি ওপর থেকেও ঝড়ের হাওয়া বইছে, নিচের থেকেও ঝড়ের হাওয়া বইছে। তাহলে ওপরেও যতটা বায়ুর চাপ রয়েছে, মানে ওপরেও তো বায়ু যাচ্ছে, নিচেও তো বায়ু যাচ্ছে, তাহলে ওপরেও যতটা বায়ু যাচ্ছে নিচেও তো ততটা বায়ু যাচ্ছে। তাহলে কি আমার কোনো দিকে উচ্চচাপ কোনো দিকে নিম্নচাপ হবে? না। নিচ থেকেও যতটা চাপ হচ্ছে ওপর থেকেও ততটা চাপ হবে। হ্যাঁ, কিছু পরিমাণ পার্থক্য নিশ্চয়ই তৈরি হবে, বাট সেটা নগণ্য আমরা ধরে নিচ্ছি। কিন্তু এটাই বাকিদের চাল কেন উড়ে যাচ্ছিল? অনেকের নতুন টিন থাকতে উড়ে যাচ্ছিল কেন? কারণ তাদের তো এটা বদ্ধ ঘর। এবার ঘরের ওপর কি আছে? তাদের টিনের চাল রয়েছে। ঠিক আছে? এইবার বাইরে আমাদের হাওয়া বইছে, ঝড়ের হাওয়া। তাহলে বাইরে এবার কি? বাইরে হচ্ছে উচ্চচাপ। কিন্তু ঘরের ভিতরে কি হাওয়া চলছে? না। তাহলে ঘরের ভিতর কি হচ্ছে? আমাদের নিম্নচাপ। তাহলে বাইরে উচ্চচাপ, ভিতরে কি? নিম্নচাপ। তাহলে এই যে চাপ ও পার্থক্য, এই চাপ পার্থক্যের জন্য কি তাদের টিন উড়ে যাবে। কিন্তু আমাদের টিন কি উড়তো না। তাই আমি ছিলাম কনফিডেন্ট যে আমাদের টিন উড়বে না। আর আমি তাই বলেছিলাম যে টিন যদি উড়ে যায় তাহলে আমি বলবো যে আমি পড়াশোনা শিখতে পারিনি। তো সায়েন্স কেন পড়া উচিত? যাতে আমরা আমাদের রিয়েল লাইফে সেই জিনিসগুলোকে কাজে লাগাতে পারি, বা রিয়েল লাইফে কোনো কিছু বুঝতে পারি। ঠিক আছে? তো সেই জিনিসটাই আমি এখানে আবার এক্সপ্লেন করব, যে এখানে এইটা কিভাবে বায়ু প্রবাহ ঘটে। বায়ু প্রবাহ কেন ঘটে? যখন একটা উচ্চচাপ অংশ আছে আর একটা নিম্নচাপ অংশ আছে, তাহলে তখন সেখান থেকে কি হয়? তখন সেখান থেকে বায়ু প্রবাহ ঘটে। বোঝা গেল? তাহলে আমরা পড়ে দেখি একবার। উষ্ণতার তারতম্যের জন্য যখন সংলগ্ন অঞ্চলে বায়ুচাপের পার্থক্য হয়। কেন উষ্ণতার পার্থক্য বলা হলো? মানে আমি ধরে নিচ্ছি যে এই অঞ্চলে আমার যে বায়ুগুলো আছে সেখানে খুব প্রখর রোদ পড়ছে। তাহলে কি হবে? বায়ুগুলো কি হবে আমাদের? বায়ুর আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পেলে কি হয় আমাদের? আমাদের ঘনত্ব হ্রাস পায়। ঘনত্ব হ্রাস পাচ্ছে মানে কি? আমাদের ভর হ্রাস পায়। ভর হ্রাস পায় মানে কি? আমাদের চাপ হ্রাস পাবে। ঠিক আছে? মাথার উপর ১০ টা বই রাখলে বেশি চাপ পড়বে, না ৫ টা বই রাখলে বেশি চাপ পড়বে, না একটা বই রাখলে বেশি চাপ পড়বে? যখন ১০ টা বই রাখবো তখন বেশি চাপ পড়বে তো, কারণ ১০ টা বইয়ের ভর বেশি। আর যেই আমি একটা বই রাখবো তার ভর কমে যাবে, তার মানে কি চাপ কমে যাবে। তাহলে ঘনত্ব কমে গেলেই ভর কমে যায়, ভর কমে গেলেই কি আমার চাপ কমে যায়। তাহলে চাপ কমে যাচ্ছে মানে কি এই জায়গাটা নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে, এবং অপর সাইডে কি উচ্চচাপ অঞ্চল ছিল। তাহলে কি হবে? এই উচ্চচাপ অঞ্চল থেকে সামাল দেওয়ার জন্য বায়ু ছুটে আসবে নিম্নচাপ অঞ্চলের দিকে। তাহলে কি হবে? উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে বায়ুর প্রবাহ ঘটবে। বুঝা গেল? এবং তার ফলে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে অনুভূমিকভাবে বায়ু ধাবমান হবে। অনুভূমিক মানে কি? এরকম ভাবে। ঠিক আছে? উল্লম্ব মানে এরকম ভাবে। ঠিক আছে? অনুভূমিক মানে হরিজন্টালি, আর উল্লম্ব ভাব মানে পারপেন্ডিকুলারলি। আচ্ছা, এবার তাহলে এটা তো গেল বায়ু প্রবাহ। এরপরে কি আছে তাহলে আমাদের? ঝড় কি করা হয় আই গেস, না মেঘ। এরপর হচ্ছে আমাদের মেঘ কি করে তৈরি হয়। তাহলে আমরা যে গরম বাতাস, গরম বাতাস তাহলে কি হয়? একই জিনিস বারবার পড়তে হচ্ছে যে আমাদের বাতাস, ওই বাতাস যখন গরম হয় তাহলে কি হবে? তার আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পেলে কি হবে? তাহলে আমাদের তার ঘনত্ব হ্রাস পাবে। ঘনত্ব হ্রাস পেলে তার কি হবে? ভর হ্রাস পাবে। ভর হ্রাস পেলে সে কি হবে? হালকা হয়ে যাবে। তাহলে হালকা হলে কি হবে? সে ওপরের দিকে উঠে যাবে। তাই কি বলা হচ্ছে যে গরম বাতাস ওপরের দিকে উঠতে থাকে। এবার ওপরের দিকে যেই উঠবে, ওপরের দিকে তো ঠান্ডা হয়। আমরা বলেছি কি যে আমাদের ট্রোপোস্ফিয়ার অঞ্চলে যত উপরের দিকে উঠবে প্রত্যেক ১ কিলোমিটার উঠলে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস করে কমতে থাকে। তাহলে উপরের দিকে ঠান্ডা। তাহলে যেই সেই বাতাসটা উপরের দিকে উঠবে তাহলে সে কি ঠান্ডা হতে শুরু করবে। এবার তাহলে জলীয় বাষ্প হয়ে যাবে। আর জলীয় বাষ্পটা কি হয়? আমাদের বাতাসের চেয়ে হালকা হয়। তাহলে বায়ুর যে উচ্চ স্তর, সেই উচ্চ স্তরে যে জলের অণুগুলো থাকবে সেই অণুগুলো কি হবে তাহলে? ঘনীভবন হয়ে যাবে। আর ঘনীভবন হলে কি হবে? সেটা সংকুচিত হয়ে যায়। সংকুচিত হলে কি হবে? সেটা ছোট ছোট জলকণায় পরিণত হয়ে যায়, যেটার থেকে কি আমাদের এরকম মেঘের সৃষ্টি হয়। তারপর মেঘ থেকেই কি সেই জলকণাগুলো ঝরে পড়ে, যেটা আমাদের বৃষ্টি রূপে পৃথিবীতে ধেয়ে আসে। বুঝা গেল? ধেয়ে আসে বলা উচিত না, বৃষ্টি পড়ে, ঝড় ধেয়ে আসে। আচ্ছা, এরপর কি আমাদের ঝড় কেন হয়? তাহলে ঝড় কেন হবে? আমাদের তো নর্মাল টার্মে বায়ু প্রবাহ হয়।
তাহলে ওখান থেকে আমি যদি কমন সেন্স কাজে লাগাই যে উচ্চচাপ আর নিম্নচাপ থাকলে তাহলে আমাদের বায়ু প্রবাহ ঘটে। যদি খুব উচ্চচাপ নিম্নচাপ হয়, মানে চাপের পার্থক্যটা খুব বেশি হয়, তাহলে বেশি করে বায়ু প্রবাহ হবে, তাহলে তখনই ঝড় হয়ে যাবে। ব্যাস এটুকুই। এখানে যা এতটা লেখা আছে তার পুরো ক্রাঙ্কসটাই হচ্ছে এটা, যে কি কোনো কারণে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে বায়ুমণ্ডলের বায়ু অধিক উত্তপ্ত হলে, যদি বেশি গরম হয়ে যায়, তাহলে ওই অঞ্চলের বায়ুর আয়তন প্রসারণের কারণে আয়তন তাহলে বাড়তে থাকবে, ঘনত্ব হ্রাস পাবে। তাহলে কি হবে, বায়ু হালকা হবে, উপরের দিকে উঠে যাবে। ফলে ওই অঞ্চলের বায়ুতে কি হবে, তাহলে নিম্নচাপ তৈরি হবে। হালকা হয়ে যাচ্ছে মানে কি, ভর কমে যাচ্ছে, ভর কমলে কি হবে, চাপ কমে যাবে, তাহলে কি নিম্নচাপ তৈরি হলো। তখন আশেপাশের উচ্চচাপ অঞ্চলের বায়ু ওই নিম্নচাপ অঞ্চলের দিকে দ্রুত ছুটে আসবে। বায়ুচাপের পার্থক্য যত বেশি হবে, বায়ুচাপ সমান করার জন্য আশেপাশের উচ্চচাপ থেকে বায়ু তত বেশি গতি বেগে যাবে, বেশি ছুটে আসবে। তাহলে যদি চাপটা বেশি হয়ে যায় তাহলে কি হবে, বেশি জোরে ছুটে আসতে যাবে, তখনই তাহলে ঝড় তৈরি হয়ে যাবে। ব্যাস এটাই। তাহলে এমন ভাবে প্রবল বেগে ছুটে আসা বায়ু প্রবাহকেই আমরা ঝড় নাম দিই, ঝড় বা স্টর্ম নাম দিই। বুঝা গেল? এবার তারপর তার বিভিন্ন উৎপত্তির জায়গা বিশেষে তার আলাদা আলাদা নাম দেওয়া হয়, যেরকম সাইক্লোন, টাইফুন, টর্নেডো, হ্যারিকেন ইত্যাদি। ঠিক আছে? গেল। এবার আমরা তাহলে কি পড়বো? এবার আমরা পড়বো যে আমাদের ওজোন স্তর সম্পর্কে। তা ওজোন স্তর সম্পর্কে পড়ার আগে তাহলে আমাদেরকে জানতে হবে যে ওজোনটা কি। তাহলে ওজোন হচ্ছে আমাদের অক্সিজেনের একটা রূপভেদ, যেটা এরকম ভাবে তৈরি। তাহলে এখানে কটা অক্সিজেন আছে, তিনটে অক্সিজেন। এখানে প্লাস থাকে, এখানে মাইনাস থাকে। কেন থাকে আপাতত আমার বোঝার দরকার নেই। বোঝা গেল? কারণ এটা আমাদের সিলেবাসে নেই। সমযোজী বন্ধনে আমাদের শুধুমাত্র আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধন থাকে। আচ্ছা, তাহলে এখানে কতগুলো অক্সিজেন পরমাণু আছে সেটা আমাদের কাছে ম্যাটার করছে, তিনটে। তার মানে এর সংকেত কি হবে, O3। তাহলে ওজোন কি, আমাদের একটা রাসায়নিক গ্যাস যার সংকেত কি, O3। ঠিক আছে? এটি অক্সিজেনের একটি রূপভেদ বা অ্যালোট্রপ, যেখানে তিনটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে, যেরকম আমি দেখালাম এখানে। এবার ওজোন স্তরটা কি তাহলে? ওজোন স্তর হলো পৃথিবীর বায়ুমণ্ডলের একটি বিশেষ স্তর, যেটা কোথায় থাকে, আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে থাকে বা শান্তমণ্ডল অঞ্চলে থাকে। ঠিক আছে? যেখানে কি হয়, ওজোন গ্যাসের ঘনত্ব অন্যান্য স্থানের থেকে অনেক বেশি হয়। এই অংশটা কোথা থেকে কোথায় বিস্তৃত? ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 থেকে 30 কিলোমিটার অব্দি বিস্তৃত। তাহলে 12তে তো আমাদের ট্রোপোস্ফিয়ার শেষ হয়ে যাচ্ছে, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার চালু হয়। সেই স্ট্র্যাটোস্ফিয়ারের 16 কিলোমিটার থেকে শুরু করে 30 কিলোমিটার অব্দি কি আমাদের ওজোন স্তর থাকে। তার মানে ওই জায়গাটায় আমাদের কি ওজোন স্তরের পরিমাণটা বেশি। এই ওজোন স্তরের ভূমিকা কি? পৃথিবীকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করার জন্য এটি প্রাকৃতিক ঢাল বা ছাতা হিসেবে কাজ করে। বাইরে থেকে যত আমাদের ইউভি রশ্মিগুলো আসছে, সেগুলোকে কি আমাদের পৃথিবীতে বেশি আসতে দেয় না। নিজেই কি করে, ছাতার মতো সেগুলোকে প্রতিরক্ষা করে। ইউভি রশ্মির 97 থেকে 99%ই কি এই স্তরটা শোষণ করে নেয়, পৃথিবীতে আর পৌঁছাতে দেয় না। তার মানে এটা যদি না থাকতো, তাহলে সমস্ত ইউভি রশ্মি কি মাটিতে এসে পৌঁছাতো, তাহলে কি হতো, তাহলে তখন এই ক্ষতিকর রশ্মি যদি পৃথিবীতে সরাসরি পৌঁছাতো, তাহলে মানুষের ত্বকে ক্যান্সার দেখা দিত, চোখে ছানি পড়তো, রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা সেটা কমে যেত, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতো। এছাড়া উদ্ভিদ ও অন্যান্য বাকি প্রাণীদের জন্যও কি এটা মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতো তখন। তার মানে আমাদের পুরো জীবকুলকে রক্ষা করছে কি আমাদের ওজোন স্তর। তাহলে আমাদের এই ওজোন স্তরকে বাঁচানোর কথা, কিন্তু তা আমরা বাঁচাচ্ছি না। তাই জন্যই আমাদের এখন বইতে সেগুলো ইনক্লুড করা হচ্ছে, যেগুলো আমাদের পড়তে হবে যে কি করে বাঁচানো যায়। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি, এক কথায় ওজোন স্তর হলো পৃথিবীর এমন একটা সুরক্ষা বলয়, যা সূর্যের বিষাক্ত অতিবেগুনি রশ্মি শুষে আমাদের নিরাপদে রাখে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা পড়বো যে ওজোন স্তরের সৃষ্টিটা কি করে হয়। ওজোন স্তর তো বুঝলাম যে ওজোন স্তর আমাদের রক্ষা করে, তা ওজোন স্তরটা তৈরি হলো কি করে সেটা আমাদের পড়তে হবে। তা আমি এখানে বলছি যে এখানে আমাদের তিনটে এলিমেন্ট কাজ করবে। একটা হচ্ছে আমাদের পারমাণবিক অক্সিজেন বা অক্সিজেন পরমাণু, যার সংকেত কি হবে, ও। একটা হচ্ছে আমাদের অক্সিজেন অণু, আর অক্সিজেন অণু কিভাবে তৈরি হয়, দুটো অক্সিজেন পরমাণু মিলে, মানে O2। এবং আমাদের ওজোন অণু, যেটা আমাদের তৈরি করার কথা এখানে বলা হচ্ছে, ওজোন স্তর সৃষ্টি হবে, তো তার মানে ওজোন অণু তৈরি করতে হবে, যেটা আমাদের O3। তাহলে আমি বলতে চাইছি যে স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত যে অক্সিজেন অণু, সেটা অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়। কিছুই বোঝা যাচ্ছে না তো? বোঝা যাবে না। কিন্তু আমি আগে এটা পড়ে নিই, তারপর যে রিঅ্যাকশনটা লেখানো হবে তখন কি এটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে অক্সিজেন পরমাণু, যেটাকে আমরা পারমাণবিক অক্সিজেন বলতে পারি, সেটা আণবিক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি করে, ওজোন অণু তৈরি করে। তা ওজোন অণু তৈরি করাটাই আমাদের মেন মোটিভ, যে কি করে আমি ওজোন স্তরটা তৈরি করতে পারবো। তাহলে সেটা আমাদের এবার দেখতে হবে। তাহলে এর না দুটো স্তর আছে, একটা হচ্ছে আমাদের ওজোন অণু উৎপাদন, একটা হচ্ছে আমাদের ওজোন অণু বিয়োজন, মানে একবার আমি তৈরি করবো, একবার আমি ভাঙবো। কারণ যদি তৈরি হতেই থাকে তাহলে তো সব জায়গায় ওজনই ভর্তি হয়ে যাবে, তাহলে তৈরিও যেমন হতে হবে, ভাঙতেও তেমন হবে। তাহলে আমি এটা সম্পর্কে আগে দেখবো। কি, আমি প্রথমে বলবো যে উৎপাদন কি করে হয়। তাহলে উৎপাদন কিভাবে হয়, আমাদের যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের ওপর যখন আমাদের নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আমাদের ইউভি রশ্মি পড়ে, যেরকম আমি যদি ইউভি রশ্মি তার তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা ধরি, কেউ যদি না বুঝতে পারো ল্যামডা কি জিনিস, তাহলে সে আলো চ্যাপ্টারে তরঙ্গ দৈর্ঘ্য অংশ যখন পড়ানো হবে তখন বুঝতে পারবে, আপাতত মনে রেখে দাও। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয়, যেরকম যদি সেটা 240 ন্যানোমিটারের মধ্যে হয়,
তাহলে সেটা কি করে, এই অক্সিজেনকে ভেঙে দেয়। তাহলে অক্সিজেন O2 কিভাবে তৈরি হয়, এরকম ভাবে তৈরি হয়, সে কি করে এই বন্ডটাকে ভেঙে দেয়। তাহলে ভাঙলে কি হবে, দুটো অক্সিজেন তৈরি হয়। তাহলে কি হয়, O+O তৈরি হবে, মানে দুটো অক্সিজেন পরমাণু তৈরি হলো। এই যে কি বলা হয়েছিল প্রথম লাইনে, যে অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন অণু কে, এই যে O2, অতিবেগুনি রশ্মি শোষণ করে করলো অতিবেগুনি রশ্মি শোষণ, অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হলো, এই যে দুটো অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়ে গেল। এবার কি হচ্ছে, এই অক্সিজেন পরমাণু মানে এই যে অক্সিজেন পরমাণুটা আণবিক অক্সিজেন মানে কি, অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে ওজোন অণু তৈরি করে। এই তো তৈরি হয়ে গেল ওজোন অণু। এটা কি আমাদের অক্সিজেন পরমাণু, এটা কি আমাদের অক্সিজেন অণু, এটা কি আমাদের ওজোন অণু। বোঝা গেল? তাহলে আমাদেরকে কোন দুটো লিখতে হবে, আমাদেরকে শুধু এই দুটো লিখতে হবে। তাহলে এই দুটো রিয়াকশন লিখলেই হয়ে গেল। বোঝা গেল? তাহলে এটা কি হয়ে গেল, আমাদের ওজোন অণু উৎপাদন হয়ে গেল। তাহলে তৈরি তো হয়ে গেল, এই যে ওজোন অণু পেয়ে গেছি আমি। এবার এই ওজোন অণু যদি তৈরি হতেই থাকে, তাহলে তো সারা পৃথিবীতে ওজোন অণুই ভর্তি হয়ে যাবে। তা তো করা যাবে না, তাহলে ওজনটাকে আবার ধ্বংসও করতে হবে। তাহলে আমি এবার কি করব, আচ্ছা, আবার এই উৎপন্ন ওজন অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন অণুতে বিয়োজিত হয়, যেটা আমরা এখন পড়বো যে বিয়োজন কি করে হয়। তাহলে আমি এবার এটা কি করব, যে এই যে O3, আমাদের তো অতিবেগুনি রশ্মি এরকম একটা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্টই আসে না, আমাদের বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্টও আসে। তাহলে সেই যে ইউভি রশ্মি, যে ইউভি রশ্মিটার ল্যামডা আমাদের প্রায় 300 ন্যানোমিটারের কম হবে বা প্রায় সমতুল্য হবে। তাহলে সেই যে অধিক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইউভি রশ্মি, সেটার প্রভাবে এই যে ওজন তৈরি হচ্ছিল, সেই ওজনের একাংশ আবার আসলে অক্সিজেন আর অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। আবার এই যে অক্সিজেন পরমাণু তো একা ইন্ডিপেন্ডেন্ট থাকে না। তাহলে সে কি হবে, ওই যে আরেকটা অক্সিজেন, সরি, ওজন অণু ধরবে, তার সাথে অক্সিজেনটাকে যুক্ত হবে আর তৈরি করবে কি, দুটো অক্সিজেন অণু। সব মাথার উপর দিয়ে যাচ্ছে কি, আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি। এটা কি আমাদের অক্সিজেন অণু, কাকে খেলো, ইউভি রশ্মিকে খেলো। কিরকম ইউভি রশ্মি, যার তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে তৈরি কি হলো, খেলে কি হবে, ভেঙে যাবে। তাহলে কি হবে, ও আর ও। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে অক্সিজেন পরমাণু। একটা ও মানে কি, অক্সিজেন পরমাণু। ঠিক আছে। এবার এই যে একটা অক্সিজেন পরমাণু তৈরি হয়েছিল, ও কি করলো, অক্সিজেনের সাথে কি যুক্ত হয়ে গেল। তাহলে O আর O2 যোগ করলে কি হবে, এখানে কিছু নেই মানে এক আছে, 1 আর 2 যোগ করলে 3। তাহলে এই যে 3 তৈরি হলো, তার মানে এটা কি তৈরি হলো, এটা আমাদের ওজোন অণু তৈরি হলো। এই যে ওজোন অণু 3 ছিল। এবার শুধু তৈরি করলে তো হবে না, আবার ভাঙতেও হবে। তাহলে কি হবে, ওজোন অণুকে আমি কি করব, যে ইউভি রশ্মিগুলোর বেশি তরঙ্গ দৈর্ঘ্য, যেরকম 300 ন্যানোমিটারের কম বা প্রায় সমতুল্য, তাদের প্রভাবে ফেলবো। তাহলে তখন কি হবে, এই যে O3 সেটা ভেঙে যাবে। তাহলে যেরকম এখানে O2 আর O যোগ হয়ে O3 তৈরি হয়েছিল, সেরকম ভাবেই ভেঙে যাবে কি, O2 আর O তে। এবার O2 মানে কি, অক্সিজেন অণু, আর O মানে কি, অক্সিজেন পরমাণু। ঠিক আছে। তাহলে এই যে অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু একটা একা থাকতে পারে না। তাহলে ও কি করবে, আর একটা অক্সিজেন, সরি, ওজন অণু ধরবে, তার সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে কি হবে, O3+O। তাহলে কিছু নেই মানে এক আছে, তাহলে 3 আর 1 4 হওয়ার কথা। কিন্তু O4 বলে তো কিছু হয় না। তাহলে কি তৈরি হবে, 2 মোল O2 তৈরি হবে, বা 2 অণু O2 তৈরি হবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের পুরো রিয়াকশন। তাহলে আমাকে যখন 5 নাম্বার, বা 5 নাম্বার তো দেবে না, 3 নাম্বারের প্রশ্ন দেবে, আমাকে প্রথমে এই সূচনাটা লিখতে হবে, তারপর বিক্রিয়াতে আমাকে এইটুকু লিখতে হবে, তারপর আবার কি এইটুকু লিখতে হবে। বোঝা গেল? এটা তো না, এটা তো আমি বোঝানোর জন্য করেছিলাম। বোঝা গেল? আশা করি বুঝতে পারা গেছে যে ওজোন স্তরটা সৃষ্টি কিভাবে হলো, বা ওজোন কি করে সৃষ্টি হলো। এবার আমরা কিসে চলে যাব, এবার আমরা যাব যে ডবসন এককটা কি। ডবসন একক হলো এমন একটা একক, প্রত্যেকটা যে ভৌত রাশি আছে তাদেরকে পরিমাপ করার জন্য কিছু না কিছু একক থাকে। তেমনি ডবসন একক হচ্ছে আমাদের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করার একক, যেটাকে আমরা ডিইউ ইউনিট বলেও মানে চিনি। ডিইউ ইউনিট বা ডিইউ একক। এর সংজ্ঞাটা কি বলতে পারি, যে এক ডবসন বলতে বোঝায় যে এসটিপিতে 0.01 মিলিমিটার বেধ বিশিষ্ট ওজোন স্তর। বোঝা গেল? এটাই হচ্ছে এর সংজ্ঞা, মনে রাখতে হবে। এবার আমি যদি বলি যে এই যে ওজোন স্তর আছে, সে তো দিব্যি আমাদেরকে প্রোটেক্ট করে, আমাদের কোনো টেনশনই নেই। হ্যাঁ আছে, কারণ আমরা তো ওরকমই কাজবাজ করি। তাহলে আমাদের বিভিন্ন কাজকর্মের জন্য কি হচ্ছে, ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তো আমরা যে এই বিভিন্ন কাজকর্ম করছি, তার থেকে কি এমন বেরোচ্ছে যে জিনিসটার জন্য ওজোন স্তরের ক্ষয় হচ্ছে, সেটা আমাদেরকে পড়তে হবে। তাই কি, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান যৌগসমূহ, মানে আমরা কি কি রিলিজ করছি যার জন্য ওজোন স্তর ধ্বংস হচ্ছে। এক তো হচ্ছে আমাদের ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি, যেটাকে আমরা ফ্রেয়নও বলে থাকি। এবং আরেকটা হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, যেটাকে আমরা NOx বলে থাকি। এক্সটা কি, একটা ভ্যারিয়েবল ডিফাইন করছে, যাতে আমরা বুঝতে পারি যে ওটা NO হতে পারে, ওটা NO2 হতে পারে, অথবা N2O হতে পারে। তাই নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডকে আমরা একত্রে কি বলি, NOx বা নক্স বলে থাকি। বুঝা গেল? আচ্ছা, তাহলে এই যে ওজোন স্তর ধ্বংস হচ্ছে, তাহলে কি হচ্ছে, ওজোন স্তরে ফুটো হয়ে যাচ্ছে না।
ফুটো হওয়া বলে কিছু হয় না, যে ওজোন স্তর এরকম একটা ছাতার মতো, আর ছাতায় আমার দাদুর ছাতায় যেরকম ফুটো হয়ে গেছে ওখান থেকে জল পড়ে সেরকম এখানটা ফুটো হয়ে গেছে, ওরকম কিছু হয় না। আমি কি বলেছিলাম ওজোন স্তর বলার সময়, যে ওজোন স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ারের এমন অংশ যেখানে ওই ওজোন গ্যাসের ঘনত্ব বেশি আছে। এবার কি হয়, কোনো একটা অংশ থেকে আমাদের ওজোন স্তরের যেই এই যে ওজোন গ্যাসের ঘনত্ব, সেই ঘনত্বটা কমে গেছে, কারণ ওখানে ওজোন গ্যাসটা কমে গেছে। তাহলে এই যে ঘনত্ব কমে গেছে, ওখানে কোনো ফুটো হয়ে যায়নি, কোনো ছিদ্র হয়ে যায়নি, কিন্তু এই যে ঘনত্ব কমে গেছে, নর্মালের থেকে ঘনত্বটা কম হয়ে গেছে, সেই জায়গাটাকে আমরা কি বলছি, যে ওখানে ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর তৈরি হয়েছে। বোঝা গেল? তাহলে মানুষের, আমরা এর যদি সংজ্ঞা বলি তাহলে কি বলবো, মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের কারণে ওজোন স্তর ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। এই ঘটনাকে কি ওজোন স্তরের ক্ষয় বা ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর সৃষ্টি বলা হয়। বিজ্ঞানী ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান সর্বপ্রথম লক্ষ্য করেছিল যে আন্টার্কটিকা অঞ্চলের উপরিভাগে স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত যে ওজোন স্তর সেটা ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। ওই যে ওজোন স্তর পাতলা হয়ে যাচ্ছে মানে ওজোন স্তরের যে ঘনত্ব সেই ঘনত্বটা কমে যাচ্ছে, সেটাকেই আমরা কি বলি, সেটাকেই আমরা বলি যে ওজোন গহ্বর তৈরি হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কোনো ফুটো বা গহ্বর তৈরি হচ্ছে না। আচ্ছা, এরপর আমাদের কি, এরপর আমাদেরকে বলছে যে তাহলে এই যে সিএফসি বললাম, যে সিএফসি আমাদের এরকম ওজোন স্তর ধ্বংস করছে, কি করে করে সেটা আমাদের তাহলে দেখাতে হবে। তো ব্যাপারটা ঠিক এরকম হয় যে আমরা যে বিভিন্ন ধরনের আমরা যে বিভিন্ন ধরনের শীততাপ নিয়ন্ত্রক মেশিন মানে এসি, রেফ্রিজারেটর ইত্যাদি ব্যবহার করি, তার মধ্যে থেকে কি হয়, আমাদের সিএফসি বেরোয়, যেটাকে আমরা ফ্রেয়ন বলে থাকি। সেগুলো কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করে, এবার করলে কি হয়, ওজোন স্তরের ভাঙন ঘটানো চালু করে। কিভাবে করে, ক্লোরোফ্লুরোকার্বন সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে বিয়োজিত হয়, মানে ভেঙে যায়, ভেঙে গিয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে। যেই সক্রিয় ক্লোরিন পরমাণুটা ওজোনকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়, মানে ওজোনকে ভেঙে অক্সিজেন তৈরি করে। কিভাবে করে, তাহলে সেগুলো আমাদেরকে রিয়াকশন লিখে দেখতে হবে। তাহলে সবার প্রথমে কি হয়, আমরা যে কোনো একটা ক্লোরোফ্লুরোকার্বন নেবো, ফ্রেয়ন নেবো। তাহলে সেটা কি নেবো, সেটা আমরা নেবো যে CFCl3। এটা কি, এটা এক প্রকারের ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্রেয়ন। এটা এক প্রকারের সিএফসি, যেটাকে আমরা CFC11 বলে থাকি। তো এই যে CFCl3, এর এটা যদি আমাদের ইউভি রশ্মির প্রভাবে আসে, তো ইউভি রশ্মির প্রভাবে আসলে কি হয়, এটা ভেঙে যায়। এবার ভেঙে গেলে তাহলে কি হয়, CFCl2 তৈরি হয়, সাথে এই যে একটা সিএল বেরিয়ে গেল, সেই সিএলটা আমাদের এমন সিএল যেটা আমাদের সক্রিয় সিএল তৈরি হয়। এটাকে কি বলে, সক্রিয় সিএল পরমাণু। তাই আমরা মাথায় একটা স্টার দিয়ে দেখাই। ঠিক আছে, সক্রিয় সিএল পরমাণু। এই যে সক্রিয় সিএল পরমাণুটা আছে সেটা কি করে, নেক্সট স্টেপে গিয়ে একটা অক্সিজেন, সরি, একটা ওজোন অণুর সাথে যুক্ত হয়। যেই ওজোন অণুর সাথে যুক্ত হয়, মানে রিয়াকশন করতে যায় আর কি, তখন কি করে, সে তাকে ভেঙে দেয়। ভেঙে দিলে কি করবে, সে ওকে এরকম করে দেবে, একটা তার এখান থেকে একটা অক্সিজেন নিয়ে নেবে, নিয়ে নিজের সাথে সিএলও হয়ে যাবে, এবং কি করবে, তাকে অক্সিজেনে বিয়োজিত করে দেবে। তাহলে ওই যে বলা হলো না যে ওজোন অণুকে বিয়োজিত করে অক্সিজেন বানিয়ে দেবে, ঠিক এভাবেই কিন্তু সেই পদ্ধতিটা হলো। এবার এই যে সিএলও হয়েছে এটা তো এখনো আমাদের সক্রিয় রয়েছে, তাহলে এই সিএলও কিন্তু আবার একটা O3 এর সাথে যদি বিক্রিয়া করে, তাহলে কিন্তু আবার সেটা সিএল আর দুটো অক্সিজেন তৈরি করে। এবার এই যে সিএলটা আবার আসলো, এখানে যখন যৌগ হয়েছে তখন তাও ঠিক ছিল, যেই আবার আসলো এখানে তো আবার এটা সক্রিয় সিএল পরমাণু হয়েছে, তাহলে এটা আবার একই কাজ করতে পারবে না, আবার গিয়ে আবার এরকম ভাবে ভেঙে দেবে। মানে এই যে সিএল গিয়ে O3 কে ভাঙলো, এই তো আবার সিএল তৈরি হয়ে গেল, তাহলে এই সিএলটা আবার এসে এদেরকে ভাঙতে পারবে। তাহলে আমি কি বলতে পারবো, যে শেষ ধাপে উৎপন্ন সিএল, যে সক্রিয় সিএলটা, ওই জন্য মাথায় স্টার দেওয়া আছে, পুনরায় ওজন মানে O3, মানে এই সিএলটা তো আবার গিয়ে কি করতে পারবে, আবার একটা O3 এর সাথে গিয়ে বিক্রিয়া করতে পারবে, করলে আবার তাহলে আমাদের O2 আর সিএলও তৈরি হয়ে যাবে, তাহলে আবার ভেঙে দিল। তাহলে এরকম ভাবে কি করতেই থাকতে পারবে। একই স্টেপ দুবার লেখার দরকার নেই, তাহলে আমি এই 3টে স্টেপ লিখলেই আমার কাজ চলে যাবে, বিয়োজিত করে দেবে। এইভাবে ওজোন স্তরের ক্ষয় ঘটাতে থাকবে। একটি সক্রিয় ক্লোরিন পরমাণু এরকম ভাবে কি করতে পারে, লক্ষাধিক ওজোন অণুর বিয়োজন ঘটাতে পারে। তার মানে একটা সিএফসি কতটা ডেঞ্জারাস আমাদের এক একটা ওজোন স্তরের জন্য। বুঝা গেল? তাহলে এইভাবে কি করে, আমাদের সিএফসি ওজোন স্তরকে ধ্বংস করে। তাহলে আমাদেরকে এরকম ভাবে লিখতে হবে, প্লাস এই 3টে রিয়াকশন দিতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, যে এটা হচ্ছে আমাদের একটা সিএফসি। এবার তার, সে যখন ইউভি রশ্মির প্রভাবে পড়ে, ইউভি রশ্মির প্রভাবে আসলে সে কি হয়, CFCl2 তে ভেঙে যায়। তার মানে এখান থেকে কি হচ্ছে, একটা সিএল বেরিয়ে যাচ্ছে, সেই সিএলটা একটা সক্রিয় সিএল হয়ে উৎপন্ন হয়। এবার এই সক্রিয় সিএল এর কাজ কি, এই সক্রিয় সিএল এর কাজ হচ্ছে সে ওজোন অণুর সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করলে কি হবে, এই ওজোন অণু থেকে সে একটা অক্সিজেন নিয়ে নেয়, নিয়ে কি হয়, সিএলও হয়ে যায়। সিএল ছিল, একটা অক্সিজেন নিয়ে নিল, তাহলে সিএলও হয়ে গেল। এবার এই যে সিএলও, এই সিএলও আবার যদি একটা O3 মানে একটা ওজোন অণুর সাথে বিক্রিয়া করে, তাহলে আবার একটা ক্লোরিন, সক্রিয় ক্লোরিন উৎপন্ন করবে এবং দুটো অক্সিজেন তৈরি করবে।
অক্সিজেন অণু তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই যে Cl আবার তৈরি হয়ে গেল, ও তো আবার এই একই কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু ওই রিঅ্যাকশনটাই আরেকবার লিখেছি, আমি জাস্ট আরেকবার বুঝিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এক তো সিএফসির গেল। এবার আমরা পড়েছিলাম যে এনওএক্স আমাদের ক্ষতি করে, তাহলে এনওএক্স কি করে ক্ষতি করে সেটাও আমাদেরকে একবার দেখতে হবে। তাহলে আমি এবার দেখবো যে এনওএক্স এর মধ্যে আমাদেরকে কোনটা জিজ্ঞাসা করে, আমাকে জিজ্ঞাসা করে যে এনও এবং এনও2 আমাদের কিভাবে ক্ষতিটা করছে। তাহলে আমি সেই বিক্রিয়াটা দেখবো। তাহলে আমি এবার শুধু এইটা পড়ে দিচ্ছি যে অত্যাধিক নাইট্রোজেন ঘটিত সার, যে আমরা বিভিন্ন নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করি, সেখান থেকে কি আমাদের এই এনওএক্স এর উৎপত্তি হয়। এছাড়া দ্রুতগামী যে এরোপ্লেন থাকে, তার বিভিন্ন যে ফুয়েল থাকে, সেই ফুয়েল থেকে কি হয় আমাদের এগুলো নিঃসৃত হয়। তাহলে এই যে NO NO2, এই NO NO2 কি করে ওজোন যে অণু তাকে ক্ষয় করে, সেটা আমাদের তাহলে রিঅ্যাকশন লিখে দেখাতে হবে। তাহলে সবার প্রথমে আমরা কি করব, NO কে নেব। তাহলে এই যে NO, তার সাথে আমি যদি ওজোন অণুর বিক্রিয়া দেখতে যাই, তাহলে আমি কি পাবো, যে ও কিন্তু একটা অক্সিজেন নিজের কাছে নিয়ে নেয়। তাহলে NO ছিল, একটা অক্সিজেন নিজের কাছে নিয়ে নিলে কি হবে, NO2। আর O3 থেকে একটা অক্সিজেন নিয়েছে, তো তাহলে পড়ে রইলো কি, O2 পড়ে রইলো। তাহলে কি হয়ে গেল, ওটা অক্সিজেন হয়ে গেল। আবার আমার যে NO2 গ্যাস ছিল, ও যখন একটা O3 এর সাথে বিক্রিয়া করে, ও কি করে, ও নিজের থেকে একটা অক্সিজেন এরম ভাবে দিয়ে দেয়। আর কি করে, তখন দুই অণু কি অক্সিজেন তৈরি করে। তাহলে উভয় ক্ষেত্রেই কি হচ্ছে, আমার এই অক্সিজেন অণুটা ভেঙে গেল, ভেঙে কিন্তু অক্সিজেন তৈরি হলো। তার মানে কি, আমাদের ওজোন অণু ক্ষয় হয়ে গেল। এবার কারোর মনে হতে পারে যে ওজোন অণু ক্ষয় হয়ে যাচ্ছে, ওজোন অণু তো তখন বলেছিলে যে আর কি ওজোন তৈরিও যেমন হওয়া দরকার, ভাঙাও তেমন দরকার। ওটা তো প্রাকৃতিক রিজন ছিল, আর ওই প্রাকৃতিক ভাবে তো দুটো হয়েই চলছে। তাহলে ওদের মধ্যে তো একটা সামঞ্জস্য আছে। কিন্তু এখন যদি আমি আরো নতুন করে আমার কাজকর্মের জন্য এই যৌগগুলো তৈরি করে এরম ভাবে ভেঙে দিই ওজনকে, তাহলে তো ওজন ক্ষয় হতে থাকবে। বোঝা গেল? তাই এগুলো কি অ্যাডিশনাল ক্ষয়, যেগুলো আমরা অ্যাফোর্ড করতে পারবো না। যদি আমরা এরকম করতে থাকি, তাহলে কি ওজোন স্তর একদিন ক্ষয় হতেই থাকবে এবং ইউভি রশ্মি পৃথিবীতে আসতে থাকবে, যার ফলে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হবে। ঠিক আছে? তাই যাতে সেই প্রবলেম না হয়, তার জন্য আমাদের এই শিক্ষা দেওয়া হয়, যাতে আমরা সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করে নিজেদের কাজকর্ম শুধরাই। ঠিক আছে? তারপরে কেউ শুধরাবে কিনা সেটা জানা নেই। আচ্ছা, তাহলে এটা আমাদের লিখতে হবে। এবার আমাদের এই যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো যাতে ঠিক করা যায়, তার জন্য যে বিজ্ঞানীগণরা ছিলেন বা বিভিন্ন বহুদেশীয় যে যারা ডিপ্লোম্যাটস থাকেন, তারা কি একটা চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তিটা কি ছিল, মন্ট্রিল প্রোটোকল। কত সালে করা হয়েছিল, 1987 সাল। বহুদেশীয় একটা চুক্তি ছিল, যেখানে কি 1995 এর মধ্যে সিএফসির ব্যবহার 50% কমানো হবে, 2000 সাল নাগাদ সিএফসির ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা হবে, ক্লোরিন জাতীয় গ্যাসের উৎপাদন ধাপে ধাপে কমানো হবে, এত নাগাদ বন্ধ করা হবে, এরকম বেশ কিছু কি আমাদের প্রস্তাব রাখা হয়েছিল, যে প্রস্তাবগুলো মোরালেস মানা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা একটা প্রোটোকল ছিল, যেটা বহু দেশীয় বিভিন্ন দেশের মধ্যে কি নিজস্ব একটা চুক্তি তৈরি করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এরপর কি আসছে, এরপর আসছে হচ্ছে আমাদের ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব। তাহলে ওজোন স্তর যদি ধ্বংস হয়, তাহলে কি হবে, আগেই বলা হয়েছে যে মানুষের উপর কি কি প্রভাব পড়তে পারে। যেই ওজোন স্তর ধ্বংস হওয়া মানে কি, ইউভি রশ্মি চলে আসবে। তাহলে এই ওজোন স্তর ধ্বংস হওয়া মানে ইউভি রশ্মির আগমন। ঠিক আছে, ইউভি রশ্মির আগমন ঘটলে কি হবে, চামড়ায় ক্যান্সার হবে, মেলানোমা হতে পারবে, চোখে ছানি পড়ে যাবে, চামড়া পুরো রং তামাটে হয়ে যাবে, প্রজনন ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি সব কমে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতাকে কি বলে, আমাদের অনাক্রম্যতা বলে। উদ্ভিদের উপর প্রভাব কি পড়বে, উদ্ভিদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া আছে সেটা ব্যাহত হয়ে যাবে, শস্যের উৎপাদন কমে যাবে, পাতা বিবর্ণ হয়ে যাবে, বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া বিঘ্নিত হবে। বায়ুমণ্ডলের উপর প্রভাব কি পড়বে, বায়ুমণ্ডল বলতে আমাদের যে সমুদ্রে ফাইটোপ্ল্যাঙ্কটন থাকবে, তাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি কমে যাবে। ফলে কি হবে, যে তাদেরকে ভক্ষণ করে যারা বাঁচে, যেরকম সামুদ্রিক মাছ, প্রাণী, ফাইটোপ্ল্যাঙ্কটন ইত্যাদি কি হবে, আমাদের জীবন নির্ধারণ করতে পারবে না, তাদের সবার কি বিনাশ ঘটবে, খাদ্য শৃঙ্খলটাই নষ্ট হয়ে যাবে পুরো। এছাড়া কি হবে, আমাদের জলবায়ুর উপর প্রভাব পড়বে। ইউভি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে পড়লে ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাবে। আর যদি ভূপৃষ্ঠের উষ্ণতা বাড়তে থাকে, তাহলে কি হবে, জলাশয়ের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যাবে। তাহলে কি আমাদের জলবায়ু ঘন ঘন পরিবর্তন ঘটতে থাকবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের ওজোন স্তর ধ্বংসের বিভিন্ন ক্ষতিকর প্রভাব। এবার যদি আমাদেরকে বলা হয় যে আমাদের যে এই পৃথিবী, এই পৃথিবীতে কি হচ্ছে, সূর্যরশ্মি আসছে, সূর্যরশ্মির যে তাপ, সূর্যরশ্মির তাপ পৃথিবীতে এসে পড়ছে। পড়লে কি হচ্ছে, পৃথিবীর বাইরে আমাদের বেশ কিছু গ্যাস রয়েছে, যে গ্যাসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, কি আমাদের কার্বন ডাই অক্সাইড, আমাদের মিথেন, আমাদের সিএফসি। এই গ্যাসগুলো কি করছে, ওই সূর্যরশ্মির যে তাপ, সেই সূর্যরশ্মির তাপটাকে শোষণ করে নিচ্ছে। বেশ কিছু অংশ বিকিরিত হতে দিচ্ছে না, মানে পৃথিবীতে এসে আর ফিরে যেতে দিচ্ছে না, পৃথিবীর মধ্যেই রেখে দিচ্ছে। তাহলে কি হবে এর ফলে,
এর ফলে তাহলে পৃথিবীর তাপ বাড়বে। এটা কি দরকার? হ্যাঁ দরকার। কেন? কারণ যদি আমাদের সূর্যের তাপটা পৃথিবীর মধ্যে না থাকে, পৃথিবীর কাছে কিছু তাপ না থাকে, তাহলে তো পৃথিবী একদম ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে যদি চারিপাশ বরফ হয়ে যায় তাহলে কি আমরা বাঁচতে পারবো? না। তাহলে পৃথিবীর এই সুলভ তাপমাত্রা যদি বজায় রাখতে হয় তাহলে কি এই গ্যাসগুলোরও ভূমিকা রয়েছে। এই যে ঘটনাটা আমি এখন এক্সপ্লেন করলাম সেই ঘটনাটাই কি? সেই ঘটনাটাই হচ্ছে আমাদের গ্রিন হাউস এফেক্ট। তাহলে আমরা এবার কি করবো? গ্রিন হাউস এফেক্ট। তাহলে গ্রিন হাউস এফেক্ট কি? যে প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে উপস্থিত কিছু বিশেষ গ্যাসীয় পদার্থ, যেরকম আমাদের CO2, যেরকম আমাদের CH4, যেরকম আমাদের CFC, তাহলে এই বিশেষ কিছু গ্যাসীয় পদার্থ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মি, তাহলে কোন রশ্মির কথা বলা হচ্ছে? খুব ইম্পর্টেন্ট। অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে বা IR রশ্মি, তার কিছু অংশ শোষণ করে এবং বাকি অংশ প্রতিফলিত করতে দেয়। এবং এটা শোষণ করলে কি হবে? তাহলে ওই রশ্মিগুলো যখন শোষণ করবে তাহলে পৃথিবীর ভূপৃষ্ঠ এবং তৎসংলগ্ন বায়ুমণ্ডল কি হবে? উত্তপ্ত থাকবে। তাহলে জীবকুলের বেঁচে থাকার জন্য যে অনুকূল পরিবেশ, অনুকূল যে তাপমাত্রা সেটা কি বজায় থাকবে। তাহলে গ্রিন হাউস এফেক্ট কি বলা হয়? তাকেই বলা হয় যে এই গ্যাসগুলো বাইরে থেকে আসা যে মহাজাগতিক রশ্মি, যার মধ্যে থেকে কি পাওয়া যাচ্ছে? অবলোহিত রশ্মি পাওয়া যাচ্ছে। সেই অবলোহিত রশ্মির একাংশ শোষণ করবে এবং কিছু অংশ বিকিরিত হতে দেবে। তাতে কি হবে? পৃথিবীতে একটা তাপ ধরে থাকবে, যে তাপটার জন্য জীবকুল যে বেঁচে থাকবে, সমস্ত প্রাণী, সমস্ত উদ্ভিদ যে বেঁচে থাকতে পারবে, তার সেই সুলভ তাপমাত্রাটা পৃথিবীতে বজায় থাকতে পারবে। ঠিক আছে? তাহলে খুব ভালো জিনিস। হ্যাঁ, ভালো জিনিস। তাহলে এই যে গ্রিন হাউস গ্যাস কারা? এই উপকারী পদার্থগুলো কারা? আমাদের CO2, আমাদের CH4, আমাদের CFC, আমাদের O3, আমাদের N2, আমাদের জলীয় বাষ্প। ঠিক আছে? জলীয় বাষ্পকে আমরা লিখতে পারি H2O ব্র্যাকেটে G, মানে জলীয় বাষ্প গ্যাস। ঠিক আছে? আচ্ছা, CO2 কি? কার্বন ডাই অক্সাইড। তারই অবদান সব থেকে বেশি, কার্বন ডাই অক্সাইডের অবদান সব থেকে বেশি, প্রায় 50% অবদান শুধু কার্বন ডাই অক্সাইডের। তারপর আমাদের মিথেন রয়েছে, তারপর আমাদের রয়েছে CFC, তারপর আমাদের ওজনের অবদান রয়েছে, তারপর N2 এর অবদান রয়েছে, তারপর জলীয় বাষ্পের অবদান রয়েছে। আমি কিন্তু এখানে NO বলিনি, আমি কিন্তু এখানে N2, আমি কিন্তু এখানে NO2 বলিনি, আমি কিন্তু এখানে N2O বলেছি। ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের ওজোন ক্ষয়ের ক্ষেত্রে ছিল তিনটেই। বোঝা গেল? আচ্ছা, এবার আমি বলবো যে আমি তো অনেক গ্যাসের নাম জানি, তার মধ্যে আমি বারবার শুনি নাইট্রোজেন অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেন। তাহলে নাইট্রোজেন অক্সিজেন কোনো ভালো কাজ করে না? আমার তো মনে হতো যে অক্সিজেনই সব ভালো কাজ করে। না, এই যে ভালো কাজটা মানে গ্রিন হাউস গ্যাসের প্রভাবটা, এই গ্রিন হাউস গ্যাসের প্রভাবটা অক্সিজেন কিন্তু করে না। তাহলে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কিন্তু তারা কিন্তু আমাদের অবলোহিত রশ্মিকে শোষণ করতে পারে না। আর এই যে গ্রিন হাউস প্রভাব সেটা কেন হয়? কারণ কিছু গ্যাস আছে যারা অবলোহিত রশ্মিকে শোষণ করে, শোষণ করে পৃথিবীর তাপমাত্রাটাকে সুলভ অবস্থায় রাখে। তাহলে এই যে শোষণ করার কাজটা অবলোহিত রশ্মিকে, সেই কাজটা কিন্তু আমাদের নাইট্রোজেনও পারে না, অক্সিজেনও পারে না। তাই কিন্তু নাইট্রোজেন বা অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে নাইট্রোজেন বা অক্সিজেন কেন গ্রিন হাউস গ্যাস নয়। বুঝে গেল? আচ্ছা, এইবার কি হচ্ছে? সবই তো ভালো ভালো চলছিল। আমাদের গ্রিন হাউস প্রভাবের জন্য আমাদের পৃথিবীতে তাপমাত্রা সুলভভাবে থাকবে কত কিছু ভালো ভালো বলছিলাম। তাহলে এখন আবার এরকম হচ্ছে কেন? পৃথিবী ঘেমে জল হয়ে যাচ্ছে, পৃথিবী এখন খুব গরম ফিল করছে। তাহলে এরকম জিনিসটা কেন হচ্ছে? কারণ সবকিছুই ততটা দরকার যতটা গাড়িতে পেট্রোলের। তার মানে যতটা আমার একান্তই ন্যাচারাল, যতটা আমার প্রাকৃতিকভাবে দরকার, ঠিক ততটাই যদি থাকে তাহলে সমস্ত কিছু ঠিকঠাক চলবে। কিন্তু মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য যদি সেই ব্যালেন্সটা বিগড়ে যায়, কোনো জিনিস বেশি হয়ে যায়, কোনো জিনিস কম হয়ে যায়, তাহলেই কিন্তু তখন বিপদ। সেম জিনিসটা গ্রিন হাউস প্রভাবের ক্ষেত্রে। তাহলে আজ যে এই গ্রিন হাউস গ্যাস যদি বেড়ে যায় তাহলেই কি হচ্ছে? পৃথিবী খুব গরম হয়ে যাচ্ছে। পৃথিবী যতটা গরম হওয়ার দরকার তার থেকে বেশি গরম হয়ে যাচ্ছে। আর সেটাকেই আমরা কি বলছি? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। নাম থেকেই বোঝা যাচ্ছে গ্লোবাল মানে বিশ্ব, ওয়ার্মিং মানে উষ্ণায়ন, মানে বিশ্ব উষ্ণ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ বৃদ্ধি হয়ে যাচ্ছে। তাহলে বিশ্ব উষ্ণায়ন বলার মানেই কি? যে গ্রিন হাউস যে আমাদের গ্যাসগুলো, সেই গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে। গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে গেলে কি হবে? বেশি পরিমাণ অবলোহিত রশ্মি শোষণ করে রাখবে। তার মানে কি আমাদের পৃথিবীর উষ্ণতা বেশি বেড়ে যাবে। আর যদি বেশি বেড়ে যায় তার মানে কি হবে? আমি যেটা চাইছিলাম যে স্বাভাবিক উষ্ণতা বজায় থাকুক, তার থেকে বেশি উষ্ণতা হয়ে যাচ্ছে। তাহলে এবার তো সেটা ভালো না। তাহলে কি হচ্ছে? ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে স্বাভাবিকের থেকে বেশি। তাহলে এই ঘটনাটাকেই কি বলা হচ্ছে? আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তাহলে এর প্রধান কারণটা কি? এর প্রধান কারণ হচ্ছে আমরা বহুত পরিমাণে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি, তার ব্যাপক ব্যবহার করে ফেলছি। তাই জন্য গ্রিন হাউস গ্যাস যতটা থাকার কথা তার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। ক্রমাগত আমরা সমস্ত গাছ কেটে ফেলছি। গাছ তো আমাদের কার্বন ডাই অক্সাইড নেয় নিজের সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। কিন্তু আমরা যদি গাছ কেটে ফেলি তাহলে তো সেটা কি হবে? তার জন্য তথা CO2 এর স্বাভাবিক শোষক সংখ্যা, স্বাভাবিক শোষক বলতে
গাছ তো আমাদের CO2 কে শোষণ করে, তাহলে সেই শোষক সংখ্যা কি হবে, হ্রাস পাবে, তাহলে কি হবে, CO2 বেশি হয়ে যাবে, তাহলে কি CO2 এর পরিমাণ বেশি হচ্ছে, আর CO2 ই তো আমাদের মেন কালপ্রিট, আমাদের মানে কালপ্রিট বা ভালো যাই হোক এই ক্ষেত্রে কালপ্রিট গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি, CO2 বেশি পরিমাণে হয়ে গেলে তারই তো হাতে সবচেয়ে বেশি আছে গ্রিন হাউস প্রভাব। বোঝা গেল? বায়ুতে অন্যান্য যে গ্রিনহাউস গ্যাস যেরকম CFC, মিথেন, নাইট্রোজেন ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কি করে, আমাদের ওই রেফ্রিজারেটর, আমাদের ওই এসি এই সমস্ত বিভিন্ন জিনিস থেকে। প্রতি বছর বায়ুমণ্ডলে CFC গ্যাসগুলোর বৃদ্ধির হার প্রায় 5% ছিল, এখন অনেকটাই কমানো হয়েছে। এইভাবে চলতে থাকলে 2030 সাল অব্দি আমাদের বিশ্ব উষ্ণায়ন দ্বিগুণ প্রভাব বিস্তার করবে, মানে পৃথিবীর উষ্ণতা খুব বেশিই বেড়ে যাবে। তাহলে কি আমরা বাঁচতে পারবো, টিকতে পারবো সহজে? না। ওই জন্য আমরা দেখছি যে প্রতি বছর কি পৃথিবীর উষ্ণতা বেড়েই চলছে, বেড়েই চলছে। আগের থেকে গরম, প্রত্যেক বছর গরম বেশি পড়ছে, গরম বেশি পড়ছে। এছাড়া মানুষের বিভিন্ন বেহিসাবি ক্রিয়াকলাপ যত নষ্ট করা মানুষ। ঠিক আছে? আচ্ছা, এটা লিখে দিও না আবার। তাহলে এবার গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি হবে, যেটা আমরা এখানে এই ভিডিওতে দেখতে পাচ্ছি, মানুষ গরমে হাহাকার করবে, পৃথিবীতে কি হবে, এরকম গ্লেসিয়ার গলে পড়বে, গ্লেসিয়ার মানে কি, হিমবাহ, হিমবাহ গলে কি হবে, তাহলে জল উঠে যাবে, কোথাও খরা দেখা দেবে, কোথাও আমাদের কি হবে, জলতল বেশি বৃদ্ধি পেয়ে যাবে, তাহলে কি কি হবে, এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস মতো বৃদ্ধি পাবে, যেটা শুনতে যতটাই কম মনে হচ্ছে ততটাই বেশি কিন্তু হার্মফুল, এবং চরম প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে। উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফের স্তূপ গলে যাবে, যেরকম এখানে গলে গেল, এবং জলস্ফীতি মানে কি, জল উঠে যাবে, সমুদ্র পৃষ্ঠের জলস্তর বৃদ্ধি পেয়ে মহাপ্লাবন মানে কি, বন্যা দেখা দেবে, সমুদ্রের লবণাক্ত জলের প্রভাবে উর্বর কৃষি জমি, মানে সমুদ্রের জল যদি এখন কৃষি জমিতে ঢুকে যায় তাহলে কি কৃষি জমি ভালো থাকবে, থাকবে না, তাহলে কি হবে, কৃষি জমি চাষের অনুপযুক্ত হয়ে যাবে। উচ্চ উষ্ণতা সহ্য করতে না পেরে কি বহু পতঙ্গ, বহু পাখি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, মারা যাবে, ফলে বাস্তুতন্ত্র কি ক্ষতিগ্রস্ত হবে, সাইক্লোন, টর্নেডো বিধ্বংসী আকার নেবে, বিশ্বব্যাপী দীর্ঘকালীন স্থানীয় রোগ ছড়া পড়বে, ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি বিভিন্ন কি রোগ এর প্রকোপ বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে এই সকল জিনিসগুলো যাতে না হয় তাই আমাদেরকে আজ থেকেই স্টেপ নিতে হবে। তাহলে এরপর কি করব? তাহলে এবার আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি করলে এগুলো কমবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসে কার্যকরী পদক্ষেপ কি কি হতে পারে, আমরা তাহলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে কি বিভিন্ন বিকল্প শক্তি যেরকম আমাদের সৌরশক্তি, আমাদের জোয়ার ভাটা শক্তি ইত্যাদির ওপর ফোকাস করব, ও পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে শুরু করব, সাইকেল, রিক্সা, হস্তচালিত নৌকা ইত্যাদি দূষণহীন পরিবহন মাধ্যমের ব্যবহার বাড়ানো চালু করব। ঠিক আছে? আমরা যেখানে পার্সোনাল গাড়ি করে যেতাম তার জায়গায় আমরা বাসে যাব, যাতে করে আর কি কম টাইম, মানে একটা বাসের মধ্যেই বেশি লোক চলে যাবে, তাহলে পার্সোনাল কারের প্রত্যেকের আলাদা আলাদা ধোঁয়া তো নির্গমন হবে না। অরণ্যচ্ছেদন মানে গাছ কাটা রুখতে হবে, বরং গাছ লাগাতে হবে, তাহলে বনায়ন ও কৃষি বনায়নের পুনর্বনায়ন করলে অধিক পরিমাণ CO2 শোষিত হবে, যত আমি গাছ লাগাবো তত কি গাছ CO2 নিয়ে নেবে, তাহলে কি হবে, CO2 যে অতিরিক্ত পরিমাণ সেটা কি কমতে শুরু করবে, পরিবেশে CO2 পরিমাণ কমবে, তাহলে CFC এর ব্যবহার ধাপে ধাপে সম্পূর্ণ বন্ধ করার দরকার। রেফ্রিজারেটর, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, স্প্রে ইত্যাদিতে বিকল্প প্রযুক্তি যেটা অলরেডি ইন্ট্রোডিউস করা হয়ে গেছে, ও পরিবেশ বান্ধব বিভিন্ন রাসায়নিক ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাহলে আমার মতে এই চ্যাপ্টার আমাদের এই অংশটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ এভরিথিং ফর দিস সেশন। আমাদের দেখা হবে আবার নেক্সট সেশনে, যেখানে আমরা কি হবে, এই চ্যাপ্টারের যে নেক্সট পার্ট সেই নেক্সট পার্ট সম্পর্কে আলোচনা করব। এই পার্টে যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে ঠিক তার মধ্যে থেকেই প্রশ্ন আসবে, তাই এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না যে এর ভিতর দিয়ে প্রশ্ন আসবে কি বাইরে দিয়ে প্রশ্ন আসবে। আমি একটা এমসিকিউ খুব বলেই দিচ্ছি যে এই এমসিকিউটা কিন্তু আসার চান্সেস খুব বেশি। সেই এমসিকিউটা কি, যে আমাদেরকে কখনো যদি বলে যে অতি বেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি, এই ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মির সাথে কোন গ্যাসগুলো রিলেটেড, মানে কোন গ্যাসগুলো এই ইউভি রশ্মিকে আগমন করতে সাহায্য করে, ওজোন স্তর ক্ষয় করতে সাহায্য করে, তাহলে সেটা কিন্তু আমাদের NOx, যার মধ্যে কে কে পড়ছে, এক তো NO2, এক তো NO, এক তো N2O, এছাড়া CFC। কিন্তু আমাদেরকে যদি বলে যে গ্রিন হাউস গ্যাস কারা, এবার এই গ্রিন হাউস গ্যাস কারা, তারা কোন রশ্মির সাথে যুক্ত, তারা কিন্তু IR রশ্মির সাথে যুক্ত, যার বাংলা হচ্ছে অবলোহিত রশ্মি। ঠিক আছে? আর তাদের উদাহরণগুলো কি কি ছিল, তাদের উদাহরণ ছিল CO2, তাদের উদাহরণ ছিল CFC, কে ছিল আমাদের, এখানে N2O ছিল, এখানে ছিল আমাদের মিথেন ছিল, আমাদের জলীয় বাষ্প ছিল। ঠিক আছে? তাহলে এগুলো কি ছিল আমাদের
গ্রিন হাউস গ্যাস। তাহলে এই যদি আমাদের কখনো আইআর রশ্মি দিয়ে প্রশ্ন করে আমাদের গ্যাস চায়, তাহলে কিন্তু আমি গ্রিন হাউস গ্যাসগুলো লিখবো। আর যদি কখনো আমাদের ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি সম্পর্কিত কোনো গ্যাসের নাম জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু আমি সিএফসি বা এনওএক্স এর নাম লিখবো, কারণ এরা কিন্তু আমাদের ওই ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। এটা কিন্তু আমাদের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী, আর এটা কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী। এই দুটোর পার্ট থেকে একটা এমসিকিউ কনফার্ম আসবেই আসবে মাধ্যমিকে। ঠিক আছে, তাহলে এই পার্টটা ভালো করে করে নিও। আমাদের দেখা হচ্ছে নেক্সট সেশনে। আর একবার থ্যাংক ইউ লিখতে হবে, কারণ আমি ওটা বলে দিতে ভুলে গেছিলাম। তো লাস্ট বারের জন্য থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দ্য সেশন।